এই ছকটা যদি তুমি খুব ভালো করে বোঝো তাহলেই তুমি জৈব যৌগের বস হইতে পারবা। তাহলে চলো দেখি যে আমার ছকে কি আছে। এই দুষ্ট প্রকৃতির হাইড্রোজেন কি করছে, দেখছি এইখানে একটা নতুন অক্সিজেন আসছে, তো ও কি করছে, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলছে। আর তাহলে বাকি যেটা থেকে যাচ্ছে, কি থেকে যাচ্ছে, CH3COH, এটাকে লিখে দাও CH3CHO। দেখো এবার বোর্ডে আসা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে জৈব যৌগের ওয়ান শট ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা কাদের জন্য? মনে করো তোমার সামনে এসএসসি পরীক্ষা, তোমার জৈব যৌগ কিচ্ছুই পড়া হয় নাই, অথবা তোমার সামনে কোনো একটা এক্সাম আছে, তুমি খুব কম সময়ের মধ্যে জৈব যৌগটা ভালোভাবে রিভাইজ দিতে চাচ্ছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এসএসসিতে তোমার জৈব যৌগে MCQ এবং সিকিউ পারার জন্য যা যা প্রয়োজন তা একদম জিরো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়াই দেওয়া হবে। তাহলে চলো শুরু করি। জৈব যৌগ কাকে বলে বলো তো? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে আমরা কি বলি? জৈব যৌগ বলি। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতককেই বলি জৈব যৌগ। এবার বলো তো হাইড্রোকার্বন কি? দেখো নামের সাথেই সম্পৃক্ত, তার মানে কি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগ তাকে আমরা বলবো হাইড্রোকার্বন। তার মানে কি হলো বলো তো? কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে যেই যৌগগুলো গঠিত হয় তাদেরকে আমরা বলতে পারি জৈব যৌগ বলতে পারি। দেখো তো জৈব যৌগ কয় প্রকার? দুই প্রকার, একটা অ্যারোমেটিক জৈব যৌগ আর একটা অ্যালিফেটিক জৈব যৌগ। অ্যারোমেটিক এই শব্দটা কোথায় থেকে আসছে? অ্যারোমেটিক এই শব্দটা আমাদের আসছে অ্যারোমা থেকে। কোথা থেকে? অ্যারোমা থেকে। অ্যারোমা মানে সুগন্ধি। তো প্রথমে যেই অ্যারোমেটিক জৈব যৌগগুলো পাওয়া গেছিল তাদের অধিকাংশ কি ছিল? সুগন্ধিযুক্ত ছিল, এই জন্য এর নামটা করা হয়েছে অ্যারোমেটিক। তবে আমাদের দুর্গন্ধযুক্ত অনেক অ্যারোমেটিক যৌগও আছে। এবার আসো অ্যালিফেটিক। অ্যালিফেটিক জৈব যৌগ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল নাম শুনে বুঝতেছি যে শিকলটা কি থাকবে? মুক্ত থাকবে। মনে করতো আমার দুইটা হাত কি আছে, এখন মুক্ত অবস্থায় আছে না? সেম ভাবে কার্বনের এক প্রান্ত যখন আরেক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে না, সেই ধরনের শিকলকে বলবো আমরা মুক্ত শিকল। দেখো যেমন এমন CH3CH3, দেখো তো এই কার্বনের এই প্রান্ত এই কার্বনের অপর প্রান্তের সাথে কি যুক্ত আছে? না, নেই। এমন যদি হয় তাহলে তাকে আমরা বলবো মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কাকে বলবো? দেখো তো আমার দুইটা হাত এখন কি আছে? বদ্ধ অবস্থায় আছে না? কোনো কার্বনের দুইটা শিকল যদি এইভাবে বদ্ধ অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলবো বদ্ধ শিকল। দেখো তো এখানে কার্বনের এক প্রান্ত আরেক প্রান্তের সাথে যুক্ত না, এই ধরনের কার্বনকে আমরা বলবো বদ্ধ শিকল, হাইড্রোকার্বন। কেমন? এবার দেখো মুক্ত শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার, একটা সম্পৃক্ত আরেকটা কি অসম্পৃক্ত। একটা সম্পৃক্ত আর আরেকটা অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কাদের বলবা? দেখবা যে সকল কার্বন কার্বনের মধ্যে এরকম একক বন্ধন আছে তাদেরকে বলবা কি সম্পৃক্ত। কার্বন কার্বন একক বন্ধন যাদের মধ্যে থাকবে তাদের বলবা সম্পৃক্ত। কার্বন কার্বন যদি এবার দ্বিবন্ধন এরকম দুইটা বন্ধন অথবা তিনটা বন্ধন যাদের মধ্যে দেখবা তাদেরকে বলবা কি অসম্পৃক্ত যৌগ। যেমন দেখো কি হইতে পারে CH2 ডাবল বন্ড CH2, এটা আমাদের কি? দেখো তো কার্বন কার্বন কি বন্ধন আছে? দ্বিবন্ধন না? তাহলে এটা আমাদের একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পরীক্ষায় আসবে কিন্তু নিচের কোনটি সম্পৃক্ত জৈব যৌগ অথবা নিচের কোনটি অসম্পৃক্ত জৈব যৌগ। আশা করি যদি পরীক্ষায় আসে নিচের কোনটি সম্পৃক্ত বা অসম্পৃক্ত জৈব যৌগ তাহলে তোমরা পারবা। বদ্ধ শিকল কয় প্রকার? দুই প্রকার, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত, তাই না? সম্পৃক্ত মানে আমরা কি জানলাম? কার্বন কার্বন এক বন্ধন থাকবে। তাহলে আমার কি বদ্ধ শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার শর্ত কি? তার মানে শিকলটা বদ্ধ হইতে হবে এবং সম্পৃক্ত হওয়ার জন্য কার্বনকে কার্বন কার্বন এক বন্ধনে থাকতে হবে, তাই না? এখানে দেখো তো কার্বন কার্বন এক বন্ধন আছে এবং শিকলটাও কি বদ্ধ। এই ধরনের বদ্ধ শিকল যৌগের জন্য নামের আগে আমাদের আইসো উচ্চারণ করতে হয়, এটার নাম হবে আইসোপ্রোপেন। কেমন? এটার নাম কি হবে? আইসোপ্রোপেন। নামকরণ আমরা একটু পরে ডিটেলসে শিখবো, তখন এসব দেখো। অসম্পৃক্ত তার মানে কি? সেইখানে কার্বন কার্বন কি হবে? একটা দ্বিবন্ধন থাকবে। বদ্ধ শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মানে কি? সেখানে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। যেহেতু এটা বদ্ধ শিকল তার মানে শিকলটা এরকম আমাদের বদ্ধ হইতে হবে এবং কার্বনটা কি হইতে হবে? একটা দ্বিবন্ধন থাকতে হবে। যদি বদ্ধ শিকলের ক্ষেত্রে নামের ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করি? আইসো। এখানে তিনটা কার্বন আছে তাই এর নাম হবে আইসোপ্রোপিন। এগুলো আমরা একটু পরে দেখবো ডিটেলসে। পৃথিবীতে হাজার হাজার জৈব যৌগ আছে, এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন কি দেখো তো? কার্বনের যোজনী কত বলতো? কার্বনের যোজনী আমাদের 4। 4 মানে কি? কার্বনের ধরে নাও এরকম 4টা হাত আছে, তার মানে কার্বন চারপাশে 4টা পরমাণু বা যৌগকে ধরতে পারবে। তো এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বনকে যদি আমরা এক হাতে লাগাই দেই
এইভাবে ক্রমান্বয়ে কার্বনকে যদি এইভাবে হাতের সঙ্গে লাগাই দিতে থাকে তাহলে এটা কি পৃথিবীতে কখনো শেষ হবে বলতো? তো এইরকম যেখানে কার্বন কার্বন যুক্ত হয়ে একটা দীর্ঘ শিকল গঠন করার প্রবণতা দেখায়, এই কারণে পৃথিবীতে জৈব যৌগের পরিমাণ অসংখ্য হয়। কেমন? তো জৈব যৌগের এই বৈশিষ্ট্যকে আমরা বলি ক্যাটিনেশন। কোন বৈশিষ্ট্য? যে এই কার্বন কার্বন পরস্পর একত্র হয়ে দীর্ঘ শিকল গঠন করার যে প্রবণতা দেখায় তাকে আমরা বলি ক্যাটিনেশন। পরীক্ষায় কিন্তু তোমার আসে যে ক্যাটিনেশন কাকে বলে। তাহলে ক্যাটিনেশন কাকে বলে বলো তো? যে কার্বন কার্বন একত্র হয়ে দীর্ঘ শিকল গঠন করার যে প্রবণতা দেখায় তাকে আমরা বলবো ক্যাটিনেশন। তাহলে চলো যে আমরা দেখি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হওয়ার আমার কিছু শর্ত আছে। কেমন? তার মধ্যে মেন শর্ত কি? তার মধ্যে হ্যাকেল সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। কি? হ্যাকেল সংখ্যক ইলেকট্রন। কি থাকতে হবে? হ্যাকেল সংখ্যক ইলেকট্রন। তাহলে বলতো হ্যাকেল সংখ্যক মানে কি? যেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। দেখো আমরা উদাহরণ দেখি। মনে করো তোমার এটা এই যৌগটা কি বলতো? এটা আমাদের বেনজিন। তো বেনজিন যে একটা অ্যারোমেটিক যৌগ এটা তোমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করবা? এই বেনজিনের মধ্যে যদি আমাদের হ্যাকেল সংখ্যক ইলেকট্রন থাকে, হ্যাকেল সংখ্যক মানে কি? যেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তার মানে এর মধ্যে যদি আমাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাহলে তাকে আমরা বলবো কি? অ্যারোমেটিক যৌগ। কেমন? তো বলো তো পাই বন্ধন কি আর সিগমা বন্ধন কি? কোথাও যদি একটা বন্ধন থাকে তাহলে সেখানে কি বন্ধন থাকে? শুধু সিগমা। কোথাও দ্বি বন্ধন আছে তার মানে সেখানে একটা সিগমা একটা পাই আছে। কোথাও ত্রিবন্ধন আছে তার মানে সেখানে একটা সিগমা বাকি দুইটা পাই বন্ধন। বুঝছো? আর কি একটা বিষয় মনে রাখবা কি? যেখানে বন্ধন, একটা বন্ধন দেখবে মানে সেখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন। একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। তো দেখো তো এখানে আমাদের পাই বন্ধন কয়টা আছে? এই যে এখানে দুটো বন্ধন, তার মধ্যে একটা পাই একটা সিগমা। তো এইখানে একটা পাই, এইখানে একটা পাই, এইখানে একটা পাই। টোটাল আমার কয়টা পাই বন্ধন আছে? তিনটা পাই বন্ধন না? কয়টা পাই বন্ধন? তিনটা পাই বন্ধন। তো একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তিনটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? হ্যাঁ, তিনটা পাই বন্ধনে আমার 6টা ইলেকট্রন থাকবে। তার মানে এখানে আমাদের 6টা পাই ইলেকট্রন আছে, তাই না? তাহলে সূত্র থেকে আমরা লিখতে পারি যে বেনজিনের জন্য 4n+2 সমান কত? 6। বেনজিনের জন্য কি? 4n+2 সমান 6 লিখতে পারলাম। কিসের জন্য? কারণ বেনজিনে দেখতেছি আমাদের 1 2 3 তিনটা পাই বন্ধন আছে। তিনটা পাই বন্ধন মানে 6টা ইলেকট্রন। তার মানে 4n+2 এর মানে এখানে কত? 6। এখন দেখো তো আমরা এখান থেকে n এর মান বের করব। কেমন? আমরা এখান থেকে কি করব? n এর মান বের করব। তো n এর মান বের করে যদি দেখি আমরা পূর্ণ সংখ্যা আসে তাহলে কেবল সেই যৌগটা হবে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি বলতো? যে আমরা এইভাবে n এর মান যখন বের করব, n এর মান যদি আমাদের পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা হবে আমাদের কি? অ্যারোমেটিক যৌগ। তাহলে দেখো n এর মান এখান থেকে বের করো। তাহলে 4n সমান কত হয়? 6 - 2 তাহলে 4। তবে n এর মান কত হবে? n এর মান 1 হবে। তার মানে এটা আমাদের কি বলতো? n এর মান 1 আসে। 1 একটা পূর্ণ সংখ্যা না? হ্যাঁ, 1 একটা পূর্ণ সংখ্যা। তার মানে বোঝাচ্ছে যে আমাদের বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। পরীক্ষায় কিন্তু তোমাকে প্রশ্ন দেয়, কেমন? বিভিন্ন ধরনের যৌগ দিবে, দিয়ে বলবে ব্যাখ্যা করো এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে কি করবা? প্রথমেই বলবা কি যে অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত হচ্ছে সেখানে হ্যাকেল সংখ্যক ইলেকট্রন থাকবে। হ্যাকেল সংখ্যক মানে কি? যেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, তাই না? তো আমরা এখান থেকে 4n+2 = পাই ইলেকট্রন সংখ্যা লিখে দিব। লিখে দিয়ে কি বের করব? n এর মান বের করব, তাই না? n এর মান যদি আমাদের কি হয়? পূর্ণ সংখ্যা বের হয় তাহলে সেটাকে বল কি হবে? অ্যারোমেটিক যৌগ হবে। n এর মান যদি পূর্ণ সংখ্যা না বের হয় তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। এখানে n এর মান দ্বারা বোঝাচ্ছে যে তোমার চক্র কয়টা? n এর মান 1 আসছে মানে চক্র একটা হবে। দেখো তো বেনজিনের চক্র একটা না? একটা চক্র। বুঝছো? এটা কিন্তু আমাদের খ বা গতে কোশ্চেনে চলে আসে। এবার দেখো সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় এবং যাদের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে তাদেরকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। তাহলে কি হইলো? যে সকল যৌগকে এরকম একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবো এবং ওই যৌগের পাশাপাশি যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলক কোনটা বলো তো? মিথিলিন মূলক আমাদের হচ্ছে এই যে এইটা CH2। মিথিলিন মূলক আমাদের এইটা CH2। এবার আমরা সমগোত্রীয় শ্রেণী দেখতেছি। দেখো এই একটা উদাহরণ দেখো তো। এখানে প্রথমে কি আছে? CH4 C2H6 C3H8 না? দেখো তো আমরা যখন এইখান থেকে এইখানে যাচ্ছি সেখানে একটা CH2 যুক্ত হচ্ছে না? এখানে কার্বন ছিল একটা CH2 যুক্ত করো মানে কি? একটা কার্বন আর একটা যুক্ত করলা, কার্বন হয়ে গেল 2। আর হাইড্রোজেন কয়টা যুক্ত করতেছে? দুইটা না? হাইড্রোজেন ছিল 4 আর 2 কত হইলো? 6।
সেম ভাবে আবার CH2 যুক্ত করো, CH2 যুক্ত করা মানে একটা কার্বন দুটো হাইড্রোজেন যুক্ত করা, একটা কার্বন যুক্ত করো, কয়টা হয়ে গেল তিনটা, দুইটা হাইড্রোজেন যুক্ত করো, 6 আর 2 8। বুঝতেছো? দেখো তো সবগুলোর মধ্যে কিন্তু একটা করে CH2 মূলকের পার্থক্য আছে না, এবং এগুলাকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবো। দেখো এখানে কি হচ্ছে, কার্বন সংখ্যা আছে 2টা এবং হাইড্রোজেন সংখ্যা কয়টা, 6টা না, তার মানে এটা কি 2n+2, এই সূত্র দ্বারা আমরা প্রকাশ করতে পারতেছি, তাই তো? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এই সবগুলাকে বলতে পারবো কি একটা সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো। কারণ কি, কারণ এদের মধ্যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য আছে এবং এদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাচ্ছে। সেই সাধারণ সংকেতটা কি আমাদের, এই যে 4n+2, এটা সাধারণ সংকেত কি 4n+2, এবং এই সমগোত্রীয় শ্রেণীকে আমরা নাম দিছি কি অ্যালকেন। বুঝছো যে অ্যালকেনের সাধারণ সংকেত কি আমাদের হবে CnH2n+2। এখানে n দ্বারা বোঝাচ্ছে যে কার্বনের সংখ্যা, আর এখানে 2n+2 দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন কয়টা থাকবে। মনে করো কার্বন সংখ্যা আমার 2, তাহলে এখানে কত হবে 2, হাইড্রোজেন সংখ্যা কত হবে কিভাবে বের করবো, n এর জায়গায় 2 বসাই দাও, তাহলে কত হবে 2 2 4 আর 2 6। কার্বন সংখ্যা যখন 2, হাইড্রোজেন সংখ্যা তখন কত হবে 6 যদি হয়, তাহলে সেটা কি হবে অ্যালকেন। দেখো কার্বন সংখ্যা যখন 2, হাইড্রোজেন সংখ্যা 6, তার মানে এটা কি একটা অ্যালকেন। বুঝছো কি? আশা করি সবাই বুঝছো। তাহলে কি হলো, অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, এটা আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। এবং আমরা যদি কোথাও দেখি যে কার্বন কার্বন এক বন্ধন আছে, তাহলে সহজে সেটাকে চিনতে পারবো কি এটা একটা অ্যালকেন। সেম ভাবে দেখো তো অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত আমাদের CnH2n, তার মানে কি কোথাও যেই কয়টা কার্বন থাকবে তার সাথে যদি দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে সেটা বুঝবো কি অ্যালকিন। এটা একটা যে অ্যালকিন কিভাবে বুঝবা, অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n, এই সূত্র যে মানবে সেই অ্যালকিন হবে। তাহলে দেখো তো এখানে কার্বন সংখ্যা যদি 2 হয়, হাইড্রোজেন কত হইতে হবে 4, কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন 4, তার মানে এটা একটা অ্যালকিন। এটা দেখো তো কার্বন সংখ্যা কত 5, কার্বন সংখ্যা 5 হলে হাইড্রোজেন কত হইতে হবে 10, তার মানে এটা একটা অ্যালকিন। বুঝছো কি? হ্যাঁ। এবং এইখানেও দেখবা পাশাপাশি দুটো যৌগের মধ্যে কিসের পার্থক্য আছে, একটা মেথিলিন মূলকের পার্থক্য আছে। মেথিলিন মূলক মানে কি CH2 এর পার্থক্য আছে, এর সাথে একটা CH2 যোগ করে দেখো এটা পাবা, কার্বন 3 একটা CH2 যোগ করলো মানে একটা কার্বন 2টা হাইড্রোজেন, তাহলে কার্বন সংখ্যা হয়ে যাবে 4, হাইড্রোজেন 2 যোগ করো কত হবে 8। বুঝছো কি? আচ্ছা। অ্যালকাইন, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। যদি অ্যালকাইন হয়, অ্যালকাইন আমরা কিভাবে বুঝবো, যে এখানে CnH2n-2 এই সাধারণ সংকেত দ্বারা যেই যৌগকে প্রকাশ করা যাবে সেটা হবে আমাদের অ্যালকেন। এবং অ্যালকেন চেনার সহজ উপায় হচ্ছে যে এখানে ত্রিবন্ধন থাকবে, সেম ভাবে দেখবা। এবার অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত কি CnH2n+1 OH। কেমন? তো এই সংকেত যেটা মানবে সেটা অ্যালকোহল, যেখানে OH থাকবে এটা দেখে বুঝবো সেটা অ্যালকোহল। অ্যালডিহাইড যেখানে CHO মূলক থাকবে এটা দেখে বুঝবো এটা একটা অ্যালডিহাইড। ফ্যাটি অ্যাসিড যেখানে COOH থাকবে তাকে আমরা বলবো কি ফ্যাটি অ্যাসিড। এবার চলো আমরা কিছু সাধারণ নামকরণ জেনে নেই। কেমন? কার্বন সংখ্যা যখন 1 হবে, এককে আমরা বলবো কি মিথ। কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক, এভাবে চলতে থাকবে। কেমন? কোনো কিছু নামকরণ করার আগে জানতে হবে এটা কোন সমগোত্র শ্রেণীর মধ্যে পড়তেছে, এটা অ্যালকেন হচ্ছে, এটা অ্যালকিন হচ্ছে নাকি অ্যালকোহল হচ্ছে, এটা আগে আমার জানতে হবে। তো দেখো তো এটা কি CH4, এটা একটা অ্যালকেন। কেমনে বুঝলাম? CnH2n+2 এই সূত্রটা মানতেছে, তার মানে এটা একটা অ্যালকেন। অ্যালকেন হইলে তার নামের শেষে এন উচ্চারণ করতে হয়। কি উচ্চারণ করতে হয়? এন উচ্চারণ করতে হয়। তাহলে এর নামের শেষে কি উচ্চারণ করব? এন উচ্চারণ করব। এরপর দেখবো এখানে কার্বন কয়টা আছে, কার্বন কয়টা? একটা। এক কার্বনের জন্য নাম কি হয়? মিথ। আর এটা একটা অ্যালকেন, এর জন্য কি নাম হবে? মিথ এন। এবার দেখো C2H6, কার্বন কয়টা? 2টা, 2 কার্বন হলে কি নাম হয়? ইথ। এবং এটা একটা কি অ্যালকেন, তাহলে নাম হবে ইথ এন। তারপরেরটা সেম ভাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন। এবার দেখো আমরা অ্যালকিনের নামকরণ করব। কেমন? এখানে কার্বন কয়টা আছে? 2টা কার্বন আছে, 2টা কার্বন থাকলে কি নাম হবে? ইথ হবে। এবং হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, তাহলে নাম কি হবে? ইথ ইন। সেম ভাবে এখানে কার্বন কয়টা? 3টা, তাহলে কি হবে? প্রোপ। আর এটা কি অ্যালকিন, তাহলে কি হবে? প্রোপ ইন। এবার অ্যালকাইন, নামের শেষে শুধু আমরা আইন উচ্চারণ করব। 2 কার্বন কি ইথ, নামের শেষে আইন, ইথাইন, সেম ভাবে বাকি নাম হবে। এবার অ্যালকোহল, অ্যালকোহল হলে নামের শেষে আমাদের নল উচ্চারণ করতে হয়। কি উচ্চারণ করতে হয়? নল উচ্চারণ করতে হয়, মনে রাখবা কি নল। এখানে দেখো তো কার্বন সংখ্যা কয়টা? 2টা, 2টা থাকলে কি হয়? ইথ। এবং অ্যালকোহল এই জন্য কি হবে? নল, এর নাম হবে ইথানল। পরেরটার জন্য প্রোপানল, পরেরটা বিউটানল। সেম ভাবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামকরণের জন্য নামের শেষে আমাদের ন্যাল উচ্চারণ করতে হয়। অ্যালকোহলের জন্য কি অল এবং অ্যালডিহাইডের জন্য ন্যাল। তাহলে দেখো তো
এখানে প্রথমটাতে কার্বন সংখ্যা কত 1, তাহলে এটার নাম কি হবে মিথানল। 2 কার্বন ইথানল, 3 কার্বন প্রোপানল। এবার দেখো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের জন্য আমাদের কি উচ্চারণ করতে হয় অয়িক, কি অয়িক। তাহলে দেখো তো 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড এর নাম কি হবে ইথানয়িক অ্যাসিড। কেমন? 3 কার্বন প্রোপানয়িক অ্যাসিড, 4 কার্বন বিউটানয়িক অ্যাসিড। আশা করি এই সাধারণ বিষয়টা তোমরা বুঝতে পারো। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তুমি যদি নাম্বারিং সঠিকভাবে করতে পারো তাহলে তোমার নামকরণ শেষ। তো আমাদের এই জৈব যৌগের নামকরণের জন্য কিছু নিয়ম আছে, নিয়মগুলো জেনে নেই। চলো প্রথমে নাম্বারিং কিভাবে করবা, যে জৈব যৌগকে আমার এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাই, বুঝছো? 2 নাম্বার নিয়ম কি আমার, যেই দিক থেকে শাখা শিকল কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। 3 নাম্বার নিয়ম কি বলে, যদি কোথাও দেখি আমাদের 2 বন্ধন বা 3 বন্ধন আছে তাহলে সেক্ষেত্রে নাম্বারিং এর ক্ষেত্রে যেই দিক থেকে এই 2 বন্ধন বা 3 বন্ধনকে কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং শুরু করব। 4 নাম্বার কি বলতেছে দেখো তো, যে নামকরণের ক্ষেত্রে শাখা শিকলের নাম আগে লিখতে হবে। কিচ্ছু বোঝা নাই না, বোঝার দরকার নাই, উদাহরণ দেখো বুঝবা। প্রথমে আমরা কি করব বলো তো, নাম্বারিং করব। নাম্বারিং এমনভাবে করতে হবে যাতে কি হবে আমার, যে কার্বন সংখ্যা সর্বাধিক হয়। তাহলে দেখো তো নাম্বারিং শুরু করো, কোন দিক থেকে তুমি করবা, এই দিক থেকে যদি করি 1 2 3 4 5, সর্বাধিক কার্বন সংখ্যা হয়েছে না 5, এর থেকে কোনোভাবে কোনো দিক থেকে নাম্বারিং করে কার্বন সংখ্যা বাড়ানো সম্ভব? সম্ভব না। তাহলে প্রথম নিয়ম আমরা মানছি যে কার্বন সংখ্যা সর্বাধিক হইতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে। দ্বিতীয় নিয়ম কি বলতো, যদি শাখা শিকল থাকে তাহলে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে শাখা শিকলটাকে কাছে পাই। এই দিক থেকে যখন নাম্বারিং করতেছি তখন দেখো তো 4 নাম্বার কার্বনে শাখা শিকল পাইছি, তাই না? হ্যাঁ, তাহলে 4 নাম্বার কার্বনে শাখা শিকল পাইছি। এবার যদি এই দিক থেকে নাম্বারিং করি দেখো তো, তাহলে 1 2 3 4 5, এই 2 নাম্বার কার্বনে আমরা শাখা শিকল পাচ্ছি। তাহলে তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা? অবশ্যই এই দিক থেকে নাম্বারিং করবা, কারণ আমাদের এই দিক থেকে নাম্বারিং করলে কি হচ্ছে, যে কার্বন সংখ্যারও চেঞ্জ হচ্ছে না, আবার আমরা শাখা শিকলটাও কাছে পাচ্ছি, এই জন্য নাম্বারিংটা এই দিক থেকে করব। বুঝছো কি নাম্বারিং কিভাবে করতে হবে? যে দিক থেকে করলে আমরা এরকম শাখা শিকলকে কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং করব। তাহলে দেখো তো শাখা শিকল আমরা কোথায় পাইছি? 2 নাম্বার কার্বনে না? তো এই যে শাখা শিকলটা পাইছি এর নাম কি বলতো? CH3। এর নাম কি? এটা একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণত আর দ্বারা প্রকাশ করি। এর সাধারণ সংকেত কি? CnH2n+1। তার মানে অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক হচ্ছে আমরা যদি অ্যালকেন থেকে একটা কার্বনকে সরাই দিই, দিলে যেটা পাবো সেটা আমাদের কি? অ্যালকাইল মূলক। যেমন দেখো মিথেন, এটা কি আমাদের অ্যালকেন না? এখান থেকে একটা কার্বনকে বের করে দাও, কি থাকে? CH3 থাকে, এর নাম মিথাইল। এটা অ্যালকেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দাও, কি পাই? অ্যালকাইল। এটার নাম মিথেন, তার মানে এটা হবে কি? মিথাইল। এবার দেখো C2H6, এটা আমাদের কি বলতো? ইথেন না? ইথেন থেকে একটা কার্বন বের করে দাও, তাহলে কি হবে? C2H5। এটার নাম যদি ইথেন হয় এটার নাম কি হবে? এটা একটা অ্যালকাইল মূলক, এটার নাম হবে ইথাইল। বুঝছো আশা করি। তাহলে দেখো তো এখানে 2 নম্বর কার্বনে আমার কোন শাখা শিকল আছে? কি আছে? মিথাইল আছে। আমাদের নিয়মে কি ছিল? শাখা শিকল থাকলে তার নাম আগে লিখতে হবে। তার মানে আমাদের শাখা শিকল কত নাম্বার কার্বনে আছে? 2 এ। আগে 2 লিখে নিলাম শাখা শিকলের অবস্থান, তারপরে হাইফেন দিতে হবে, দিয়ে লিখবো কি? মিথাইল। কি লিখবো? মিথাইল, কারণ আমাদের এই শাখা শিকলের নাম কি? মিথাইল। তারপরে দেখবো কার্বন কয়টা আছে প্রধান শিকলে? 5টা। 5টা থাকলে কি হয়? পেন্ট। আর এটা কি দেখো তো? এক বন্ধন না? এটা অ্যালকেন, তার মানে নাম হবে পেন্টেন। বুঝছো না যে কি? 2 মিথাইল পেন্টেন। তাহলে কি হলো দেখো তো, প্রধান শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেই দিক থেকে নাম্বারিং করলে শাখা শিকলকে আমরা কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং করব। তারপরের কাজ কি? শাখা শিকলের নাম আগে বলে দেওয়া। শাখা শিকলের নাম বলার আগে শাখা শিকল কত কার্বনে আছে সেইটা বলে দিতে হবে। শাখা শিকল 2 নম্বর কার্বনে ছিল এই জন্য 2, এটা মিথাইল মূলক এই জন্য মিথাইল। 5টা কার্বন আছে এই জন্য পেন্ট, এটা একটা অ্যালকেন এই জন্য পেন্টেন। পরের উদাহরণটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো আমাদের কি নাম্বারিং করতে হবে। তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা? তুমি এই দিক থেকে যদি নাম্বারিং করো মোট কার্বন কত হয় দেখো তো? 3 4, 4টা না? তার মানে এটা আমাদের প্রধান শিকল। দেখো তো তুমি অন্য যে দিক থেকে নাম্বারিং করো না কেন 4-এর চেয়ে কি বেশি কার্বন হওয়া সম্ভব? এই দিক থেকে যদি তুমি নাম্বারিং করো 1 2 3, তুমি যদি উপরে যাও তাহলে এই 3টা কার্বন নিচ্ছে, তাহলে আমাদের কি এটা প্রধান শিকল হইতে পারবে? পারবে না, মাত্র 3টা কার্বন হচ্ছে। তুমি যদি এবার এটা করো, এই 1 2 3 4, এদিক থেকে গেল আমার কি হচ্ছে? 4টাই হচ্ছে। তুমি যেই দিক থেকে যাও না কেন 4-এর বেশি করতে পারবে না। তার মানে প্রধান শিকল হবে যেদিকে নাম্বারিং করলে আমার 4টা কার্বন পাচ্ছি এই ক্ষেত্রে। তারপরে আমাদের প্রধান শিকল নির্বাচন করা শেষ। এরপরে আমরা কি করব? যে এমন ভাবে নাম্বারিং করব যাতে আমরা কি পাই?
যে আমাদের শাখা শিকলগুলো কাছে পাই। দেখো তো এই দিক থেকে যখন আমরা নাম্বারিং করতেছি তখন কি হচ্ছে 1 2 3 4, 2-এতে একটা কি পাচ্ছি শাখা শিকল পাচ্ছি, 3-এ আরেকটা শাখা শিকল পাচ্ছি, তাই না? এবার তুমি যদি এই কাজটা করো তাহলে কি হবে, উল্টা দিক থেকে নাম্বারিং করবে, এইদিকে 1 2 3 4। তাহলে দেখো তো এই দিক থেকে নাম্বারিং করলে আমরা 2-এ দুটো শাখা শিকল পাচ্ছি না, তার মানে কি এদিক থেকে নাম্বারিং করলে আমরা 2 নাম্বারে গিয়ে বেশি শাখা শিকল পাচ্ছি এবং 3-এ গিয়ে কয়টা পাচ্ছি একটা। আর তুমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করো তাহলে তোমার কি হবে, দেখো তো তুমি 3-এ গিয়ে পাবা 2টা, তার মানে কি আমরা সর্বাধিক কাছে কি সবচেয়ে বেশি শাখা শিকল পাচ্ছি না, পাচ্ছি না। তার মানে আমাদের কি করতে হবে, নাম্বারিংটা এই যে এই দিক থেকে করতে হবে, এই দিক থেকে করতেছি, এজন্যই আমার 2 নাম্বার কার্বনে মানে কাছের কার্বনে বেশি আমরা কি পাচ্ছি শাখা শিকল পাচ্ছি। প্রথমে তাহলে আমাদের নাম্বারিং করা শেষ, এবার কাজ কি শাখা শিকলের নামকরণ করা। দেখো তো 3-এ আমার কি আছে ক্লোরিন আছে না, তাহলে লিখে দাও 3 নাম্বার কার্বনে কি আছে ক্লোরিন আছে। ক্লোরিন থাকলে কি লিখবো আমরা ক্লোরো লিখবো, ঠিক আছে। এরপরে আমাদের আরো শাখা শিকল আছে না, তাদের নামকরণ করো। শাখা শিকল কোথায় আছে দেখো তো 2-এ শাখা শিকল আছে না, 2-এ শাখা শিকল কয়টা আছে 2টা আছে, তার মানে এই জন্য 2 তুমি এইভাবে 2টা লেখো, বুঝছো। কি করলাম 3-এ আমাদের কি ছিল শাখা শিকল ছিল, এই জন্য 3-এ লিখলাম কি 3। তারপরে কি লিখলাম 3-এ কোন শাখা শিকল আছে ক্লোরো, এই জন্য ক্লোরো লিখলাম। তারপরে কি লিখলাম দেখো তো এখানে, তারপর দেখতেছি 2-এ দুটো শাখা শিকল, এই জন্য 2 বার 2, এবং এই শাখা শিকলের নাম কি বলতো 2টা মিথাইল, 2টাই কি মিথাইল। মিথাইল আছে কয়টা 2টা, এই জন্য লিখবো ডাই, ডাই মিথাইল। মিথাইল 2টা ছিল এই জন্য লিখলাম ডাই মিথাইল। এবার প্রধান শিকলের নামকরণ, প্রধান শিকলে কার্বন কয়টা 4টা, 4 থাকলে কি হয় বিউট, এটা একটা কি অ্যালকেন না, তার মানে এটা হবে বিউটেন। বুঝছো কি কঠিন লাগলো এটা, দেখো তো কঠিন না সহজ। এদিক থেকে নাম্বারিং করলাম, কারণ এদিক থেকে নাম্বারিং করলে আমরা 2-এ 2টা কি পাচ্ছি শাখা শিকল পাচ্ছি। তারপরে কি করব আমরা শাখা শিকলের নামকরণ করব। 3-এ দেখতেছি কে আছে ক্লোরিন আছে, এই জন্য 3 লিখলাম ক্লোরো লিখলাম, ঠিক আছে। তারপর 2-এ দেখতেছি 2টা আমার শাখা শিকল আছে, 2টা শাখা শিকল আছে, এই জন্য 2টা 2। তারপরে কি দেখতেছি এখানে মিথাইল মূলক কয়টা আছে 2টা না, এই জন্য ডাই। তারপরে নাম কি এই মূলকের নাম কি আমার মিথাইল, এই জন্য ডাই মিথাইল। এবং প্রধান শিকলে কার্বন কয়টা 4টা, এই জন্য আমাদের বিউটেন। বুঝছো না, কয়বার নিজে নিজে চেষ্টা করবা তাহলেই বুঝবা। যদি এখানে 3টা মিথাইল মূলক থাকতো তাহলে এখানে লিখতাম ট্রাই, 2টা মিথাইল মূলক আছে এই জন্য এখানে লিখছি ডাই। পরের উদাহরণটা দেখি, এখানে কি বলতেছে যে এইখানে তুমি কোন দিক থেকে নাম্বারিং করবা বলো তো। এখানে দেখো একটা দ্বিবন্ধন আছে, আমার শর্তে কি ছিল দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যেই দিক থেকে 2 বা 3 বন্ধন কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং করব। তো তুমি যেই দিক থেকে এখানে নাম্বারিং করো, দেখো 3 4, এই দিক থেকে নাম্বারিং করলে আমরা 2 নাম্বার কার্বনে আমরা কি পাচ্ছি দ্বিবন্ধন পাচ্ছি, এই জন্য এই দিক থেকে নাম্বারিং করছি। দেখো এই নাম্বারিং ক্ষেত্রে কি করব, 3-এ কি আছে শাখা শিকল আছে না, শাখা শিকলের নাম আগে লিখে নাও। শাখা শিকলের নাম কি হবে বলো তো, শাখা শিকল কোথায় আছে 3-এ আছে, তাই 3 ক্লোরো, 3 ক্লোরো। তারপরে কি করব দেখো তো যে প্রধান শিকলে কয়টা কার্বন 5টা না, 5টার জন্য কি হবে পেন্ট, 5টার জন্য পেন্ট, তাই না। আর এটা একটা কি দ্বিবন্ধন আছে অ্যালকিন, তাহলে অ্যালকিনের নাম কি হবে পেন্টিন, 3 ক্লোরো পেন্টিন, 3 ক্লোরো পেন্টিন। আমাদের কি কাজ শেষ না, কাজ শেষ না। আমাদের কি বলছিলাম এখানে দেখো তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তাহলে নামকরণের ক্ষেত্রে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কত নাম্বার কার্বনে আছে সেইটাও বলে দিতে হবে। এই দ্বিবন্ধনটা দেখো তো কত নাম্বার কার্বনে আছে, 2-এর সাথে না, হ্যাঁ 2-এর সাথে আছে, তাইলে পেন্টিন 2 লিখে দিতে হবে। বুঝছো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কত নাম্বার কার্বনে আছে সেটা এইভাবে বলে দিতে হবে। তাহলে এটার নাম কি হইলো 3 ক্লোরো, 5টা কার্বন আছে এই জন্য পেন্ট, আর এটা একটা অ্যালকিন এই জন্য ইন পেন্টিন। এবং আমাদের এই দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে আছে 2 নাম্বার কার্বনে আছে এই জন্য 2। তুমি তো বলতেই পারো যে ভাইয়া এই দ্বিবন্ধন 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের মাঝে আছে, আমি 2 কিসের জন্য নিলাম। তো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা যেই দুটো কার্বনের মাঝখানে থাকবে ওই 2 কার্বনের মধ্যে যার নাম্বারটা কম সেটাই হবে ওই দ্বিবন্ধনের নাম্বার। আশা করি বুঝছো। এবার এই একটা উদাহরণ দেখি আসো। এখানে নাম্বারিং তুমি কোন দিক থেকে করবে বলো তো, যে দিক থেকে আমরা শাখা শিকলটা কাছে পাবো। কোন দিক থেকে শাখা শিকল কাছে পাচ্ছি, এই দিক থেকে 1 2 3 4 5 6, তাই না। এবার দেখো তো আমাদের শাখা শিকল কোথায় আছে, 4-এ শাখা শিকল আছে না, 4-এ কি আছে দেখো C2H5, এই যে C2H5 হলে তার নাম কি ছিল ইথাইল, তার মানে আমাদের কি আছে 4-এ কি আছে 4 ইথাইল। তারপরে দেখো তো আমাদের কার্বন কয়টা 6 কার্বন হলে কি হয় হেক্স, আর এখানে আমাদের কার্যকরীমূলক কে আছে OH, OH মানে কি অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে কি উচ্চারণ করতে হয় নল উচ্চারণ করতে হয়। 6 কার্বন এই জন্য হেক্স, OH আছে অ্যালকোহল এই জন্য নামের শেষে কি হবে নল।
তার মানে নাম হবে হেক্সানল। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, এই OH মূলকটা কোন জায়গায় আছে সেটা বলে দিতে হবে। কত নাম্বার কার্বনে আছে? 3, তাহলে হেক্সানল 3, বুঝছো? 4 ইথাইল হেক্সানল 3। 4 কিসের জন্য? কারণ আমার এখানে 4 নম্বর কার্বনে ইথাইল মূলক ছিল, এই জন্য 4 ইথাইল। মূল কার্বন, মোট কার্বন কয়টা? 6টা, এই জন্য হেক্স। এবং এটা কি দেখতেছি? একটা অ্যালকোহল, এই জন্য নল, হেক্সানল। অ্যালকোহলটা কত নাম্বার কার্বনে আছে? 3-এ, এই জন্য 3 লাগাই দিলাম। পরেরটা দেখো, আমাদের যদি অ্যাসিড বা অ্যালডিহাইড হয় তাহলে কি করবা? যেইখানে অ্যাসিড বা অ্যালডিহাইড আছে ওই কার্বন থেকে নাম্বারিং শুরু করে দিবে, কোনো ঝামেলা নাই। 1 2 3 শেষ। অ্যাসিড বা কি বললাম, অ্যালডিহাইডের ক্ষেত্রে যেইখানে অ্যাসিড বা অ্যালডিহাইড থাকবে ওইখান থেকে নামকরণ শুরু করে দিবা। 1 2 3। 2-এ দেখো তো কয়টা আমাদের শাখা শিকল আছে? 2টা, একটা কি ক্লোরিন আর একটা কি মিথাইল। তাহলে এখানে কি করবা বলো তো? 2-এ কয়টা আছে শাখা শিকল? 2টা আছে, এই জন্য 2 বার লিখলাম। লেখার পরে কি করবা? 2টা মূলক আছে, একটা কি ক্লোরো, ক্লোরো লেখো। আরেকটা কি বলতো? ক্লোরো, আরেকটা কি মিথাইল, ক্লোরো মিথাইল লেখো। দেন দেখো তো মোট কার্বন কয়টা? 3টা। 3 কার্বন, এটা একটা কি বলতো? অ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি বলতো? প্রোপানল। অ্যালডিহাইড আমরা কি বলি? ন্যাল বলি, তার মানে এটা হবে প্রোপানল। এবং অ্যাসিডের ক্ষেত্রে সেম, এটা যদি অ্যাসিড হইতো তাহলে এখানে জাস্ট কি হইতো? লাস্টে প্রোপানোয়িক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা যদি বুঝতে পারো মোটামুটি তোমাদের এসএসসি লেভেলে যে নামকরণটা আছে পারবা। আর নামকরণ নিয়ে আমাদের আর অনেক বিষয় আছে, চাইলে এইটা নিয়ে 2 ঘন্টার ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু এগুলো তোমাদের এখন করার প্রয়োজন নেই। যখন এইচএসসিতে যাবা এগুলো বিস্তর শিখবা, বুঝছো? এই এসএসসির জৈব যৌগ মনে করো জাস্ট একটা বালতির পানি, আর তোমার এইচএসসির জৈব যৌগ সমুদ্রের পরিমাণ। বুঝতে পারতেছো কি? তো এগুলা এইচএসসিতে গিয়ে আরো বিস্তারিত শিখবা। এবার দেখো আমরা অসম্পৃক্ততার পরীক্ষা শিখব। অসম্পৃক্ত কারা বলো তো? আমরা প্রথমে দেখছি না, যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা কি অসম্পৃক্ত। আর সম্পৃক্ত কারা? যাদের মধ্যে এক বন্ধন থাকে, মনে রাখবা। তো তোমার পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে দেখাও যে অ্যালকিন একটি অসম্পৃক্ত যৌগ। তো অ্যালকিন এবং অ্যালকাইন যে অসম্পৃক্ত সেইটার আমরা প্রমাণ এখন করব, বুঝছো? তো দেখো আমরা অসম্পৃক্ততার পরীক্ষা কয়ভাবে করতে পারি? 2টা বিকারকের মাধ্যমে, একটা ব্রোমিন দ্রবণ দ্বারা আর একটা বিয়ারের পরীক্ষার মাধ্যমে। তো দেখো এবার আমরা অসম্পৃক্ততার পরীক্ষা ব্রোমিন দ্রবণের মাধ্যমে করব। ব্রোমিন দ্রবণের একটা বর্ণ আছে, ব্রোমিন দ্রবণ লাল বর্ণ দেয়, কেমন? তো এই ব্রোমিন দ্রবণকে যখন আমরা অসম্পৃক্ত যৌগের মধ্যে দেই তখন কি হয়? এই ব্রোমিন দ্রবণে লাল বর্ণ দ্রবীভূত হয়। তো কোনো বিক্রিয়ায় যদি আমরা দেখি যে ব্রোমিন দ্রবণে লাল বর্ণ অধক্ষিপ্ত হচ্ছে, তার মানে ওই বিক্রিয়াটা কি হবে? আমাদের অসম্পৃক্ত। যেমন দেখো আমরা যদি এটা কি আমাদের বলতো? অ্যালকেন না? অ্যালকেনকে যদি আমরা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া দেই তাহলে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হবে না। কিসের জন্য হবে না? কারণ আমাদের এটা কি অ্যালকেন না? অ্যালকেন আমাদের কি সম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ ব্রোমিন দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না। কিন্তু এবার তুমি যদি এটাকে অ্যালকিন দাও, মানে CH2 ডাবল বন্ড, CH2 এটা একটা কি অসম্পৃক্ত যৌগ না? এর সঙ্গে যদি তুমি এই ব্রোমিনের বিক্রিয়া দাও তাহলে কি হবে? এই মাঝখানে বন্ধনটা ব্রোমিন ভেঙে ফেলবে, ফেলে দুই পাশে ও যুক্ত হয়ে যাবে। দেখো তাহলে কিভাবে? CH2Br দেন CH2Br। দেখো আমাদের কি হয় এখানে? ব্রোমিনের সঙ্গে যখন আমরা এরকম কোন অসম্পৃক্ত যৌগের বিক্রিয়া দেই, অসম্পৃক্ত যৌগ কি করে? এই ব্রোমিনের লাল বর্ণকে দ্রবীভূত করে ফেলে। কিভাবে? এই ব্রোমিন কি করে? এই যে মাঝখানে একটা বন্ধন ভেঙে ফেলে দুই পাশে যুক্ত হয়ে যায়, ফলে ব্রোমিনের বর্ণ কি হয়? আমাদের দ্রবীভূত হয়। কিন্তু এই ব্রোমিনকে যখন আমরা এরকম অ্যালকেনের সাথে বিক্রিয়া দিব, অ্যালকেন ব্রোমিনের সাথে কোনো রিয়াকশনই দেখাবে না, বুঝছো? তার মানে কি লাল বর্ণ দ্রবীভূত হবে না। এই ব্রোমিনের মধ্যে এই যদি আমরা অ্যালকেনকে দিই তাহলে ওই দ্রবণের বর্ণটা লালই থেকে যাবে। তাহলে এই পরীক্ষাটা আমাদের প্রমাণ করে যে অ্যালকেন একটা কি আমাদের সম্পৃক্ত যৌগ, আর অ্যালকিন একটা কি অসম্পৃক্ত যৌগ। বুঝছো? পরীক্ষায় আসলে কি করবা? পরীক্ষায় আসবে যে তুমি দেখাও যে অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ। কিভাবে দেখাবা? বলবা যে কি অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়, এই জন্য ব্রোমিন আমাদের কি একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে এই অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিবা, তাহলে এইভাবে লাল বর্ণ অধক্ষিপ্ত হবে। এবার যদি অ্যালকাইন হয় তাহলে কি হবে? এবার ব্রোমিনকে যখন তুমি অ্যালকাইনের সঙ্গে বিক্রিয়া দিবা, ব্রোমিন কি করবে? মাঝখানে দুটো বন্ধনকেই ভেঙে ফেলবে, ফেলে ওর সঙ্গে যুক্ত হবে, তাহলে CH3Br2 CHBr2।
দেখো তো, বুঝছো? ব্রোমিন কি করলো, মাঝখানে দুটো বন্ধন ভেঙে ফেললো, এই জন্য দুই পাশে দুটা করে ব্রোমিন যুক্ত হয়েছে। কিন্তু এবার আগের ক্ষেত্রে কি হইতো, একটা করে যুক্ত হয়েছিল, কারণ একটা বন্ধন ভেঙেছিল। এবার দুইটা বন্ধনই ভাঙতেছে, এই জন্য দুই পাশে দুইটা করে ব্রোমিন যুক্ত হবে। দেখো তো, এটা ত্রিবন্ধন না? ত্রিবন্ধন ব্রোমিনের লাল বর্ণকে কি করতেছে, দ্রবীভূত করতেছে। তার মানে এই আমাদের ত্রিবন্ধনে যে একটা অসম্পৃক্ত যৌগ, তার প্রমাণ এইটা। এবার আমরা বেয়ারের পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ততা পরীক্ষা করব। তো বেয়ারের দ্রবণ কোনটা, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর একটা বর্ণ আছে, কি বর্ণ, গোলাপি বর্ণ। তো আমরা যদি অসম্পৃক্ততার পরীক্ষার ক্ষেত্রে এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটা অধক্ষিপ্ত হয়, তো এর গোলাপি বর্ণ যদি অধক্ষিপ্ত হয় তাহলে এটা প্রমাণ করে যে এটা একটা কি, আমাদের অসম্পৃক্ত যৌগ। দেখো তাহলে আমরা বিক্রিয়াটা এবার দেখি। মনে করো যে তোমার CH3 CH ডাবল বন্ড CH2 আছে, কেমন, এটা একটা কি বলতো, অ্যালকিন না? একে যদি আমরা KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেই, কি হলো, এই অ্যালকিনকে যদি আমরা ক্ষারীয় KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেই, তাহলে এখানে একটা জায়মান অক্সিজেন তৈরি হবে। তো এটা কি করবে, এই অ্যালকিনটা বিক্রিয়া করে, দেখো আমাদের কি তৈরি করবে, এই অ্যালকিনটা বিক্রিয়া করে আমাদের এই মাঝখানের এই ডাবল বন্ড ভেঙে যাবে, গিয়ে এইখানে একটা OH, এইখানে একটা OH যুক্ত হবে। কিভাবে, দেখো CH3 এখানে আমাদের কি ছিল, দেখো তো, ডাবল বন্ড না? ডাবল বন্ড ভেঙে গেছে, ডাবল বন্ড ভেঙে গিয়ে এই জায়গায় কি হবে, আমাদের OH এবং OH তৈরি হবে। এর নাম আমাদের হচ্ছে, দেখো, প্রোপিলিন গ্লাইকল। এর নাম কি, এর নাম কি আমাদের বলো তো, প্রোপিলিন গ্লাইকল। তাহলে কি হলো, বেয়ারের পরীক্ষায় কি হয়, আমাদের এরকম অসম্পৃক্ত দ্রবণ অ্যালকিন। বেয়ারের পরীক্ষায় কি হয়, আমাদের এরকম বেয়ারের পরীক্ষায় কি হয়, দেখো তো, এরকম অ্যালকিনকে যখন আমরা এই গোলাপি বর্ণের KMnO4 এর সঙ্গে বিক্রিয়া দিব, তখন কি হবে, এই অ্যালকিনের একটা বন্ধন ভেঙে যাবে, গিয়ে ওর দুই পাশে দুটা OH যুক্ত হবে। ফলে কি হবে, আমাদের এই যে KMnO4 এর যে গোলাপি বর্ণটা ছিল সেটা কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। এইটা প্রমাণ করে যে আমাদের অ্যালকিন একটা কি, অসম্পৃক্ত যৌগ, বুঝছো? এবং এটা যেটা উৎপন্ন হলো এর নাম হবে প্রোপিলিন গ্লাইকল। পরীক্ষায় কিন্তু তোমাদের এইটা আসে, যে বলে যে অ্যালকিন বা অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা দেখাও। দেখাইতে বলে কি করবা, এরকম তুমি ব্রোমিন দ্রবণের সাহায্যেও দেখাইতে পারো, আবার তুমি বেয়ারের পরীক্ষার মাধ্যমেও দেখাইতে পারো, তোমার যেইটা ইচ্ছা দ্রবীভূত করে। আরেকটা বিষয় মনে রাখবা, দেখো তো, 2 3 1, কি বললাম, 2 3 1, 2 3 1, 2 3 1। 2 মানে আমাদের দ্বিবন্ধন, 3 মানে ত্রিবন্ধন, 1 মানে এক বন্ধন। এইটা দ্বারা বোঝাচ্ছি কোন যৌগটা বেশি সক্রিয়, কি কোনটা বেশি সক্রিয়, আমাদের অ্যালকিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে অ্যালকাইন, তারপরে অ্যালকেন। সক্রিয় মানে কি, যারা সহজে বিক্রিয়া করতে চায়, তার মানে আমাদের অ্যালকিন খুব সহজে বিক্রিয়া করতে চায়। তারপরে কে, অ্যালকাইন, তারপরে লাস্টে কে, অ্যালকেন, মানে অ্যালকেন আমাদের সহজে বিক্রিয়াই করতে চায় না, এই জন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন বা নিরাসক্ত, বুঝছো? এইটা খুব ভালো করে একটু মনে রাখবা। দেখো, পলিমারকরণ কাকে বলে, যে বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্র হয়ে একটি বৃহদাকার অণু তৈরি করে, সেই বিক্রিয়াকে বলবো আমরা কি, পলিমারকরণ বিক্রিয়া। তো এই পলিমারকরণ বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো যুক্ত হচ্ছে না, তাদেরকে বলবো মনোমার। কেমন, এই যে বৃহদাকার যে অণু তৈরি হচ্ছে তাকে বলবো পলিমার, বুঝছো? যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু তাদেরকে বলতেছি মনোমার, এই ক্ষুদ্র অণুগুলো একত্র হয়ে যে বৃহৎ আকার অণু তৈরি করতেছে তাকে বলবো পলিমার। দেখো এবার আমরা একটা উদাহরণ দেখি। এবার দেখো আমরা পলিথিন তৈরি করব। পলিথিনের মনোমার কি, ইথিন। মনোমার মানে কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একত্র হয়ে আমাদের পলিমার তৈরি করবে। তো আমরা এই পলিথিনকে যদি 1000 ATM চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া দেয়, তাহলে আমাদের কি তৈরি হবে, পলিথিন তৈরি হবে। পলিমারকরণ বিক্রিয়া আমাদের খুব সহজ। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি করবা, জাস্ট মাঝখানে দ্বিবন্ধনকে ভেঙে দিবা, দিয়ে একটা এন লিখে দিবা, মাঝখানে দ্বিবন্ধনকে ভেঙে দাও। দেখো CH2 দ্বিবন্ধন ছিল, একটা বন্ধন লিখে দাও, দেন CH2 ভেঙে দিয়ে হোল এন লাগাই দাও, বুঝছো? এটা আমাদের কি, পলিথিন। এটা আমাদের কি, পলিথিন। পলিথিনের মনোমার কে বলতো, এটা আমাদের কি ছিল, ইথিন। পরীক্ষায় আসে কিন্তু, ইথিন আমাদের কি, পলিথিনের মনোমার, মানে অনেকগুলো ইথিন একত্র হয়ে একটা পলিথিন তৈরি করে। কেমন, এবার দেখো আমরা কি তৈরি করব, পলিপ্রোপিন তৈরি করব। পলিপ্রোপিন কোন জায়গা থেকে তৈরি করব, আমাদের প্রোপিন থেকে। পলিপ্রোপিন কোন জায়গা থেকে তৈরি করব, প্রোপিন থেকে, ঠিক আছে? প্রোপিনকে যখন আমরা 140 বায়ুমণ্ডলীয় চাপ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া দিব, তখন কি উৎপন্ন হবে, আমাদের পলিপ্রোপিন উৎপন্ন হবে। তো আমাদের এই পলিমারকরণ বিক্রিয়া একদম ইজি। কি বলছিলাম, যেখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধনকে জাস্ট ভাঙাই দিবা,
তাহলেই হবে। দ্বিবন্ধনকে জাস্ট ভাঙাই দাও, দেখো তো CH3, তারপরে CH, এখানে কি ছিল CH, তারপরে CH3, তাই না? জাস্ট এই দ্বিবন্ধনটাকে কি করলাম, ভাঙাই দিলাম, দিয়ে এখানে একটা N লাগাই দেব, তাহলে যেটা তৈরি হবে এটার নাম কি, পলিপ্রোপেন। বুঝছো? পলিমারকরণ বিক্রিয়া একদম ইজি। কি করবা, এখানে এই দ্বিবন্ধনটাকে জাস্ট ভাঙাই দিবা, দিয়ে একটা N লাগাই দিবা, তাহলে যেটা সেটাই আমাদের কি, পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমাদের কি হইলো, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হইলো। বোর্ডে ছোট্ট একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকটা যদি তুমি খুব ভালো করে বোঝো তাহলেই তুমি জৈব যৌগের বস হইতে পারবা। তাহলে চলো দেখি যে আমার ছকে কি আছে। প্রথমে কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট আমি যা বলতেছি সেইটা শোনো, এগুলো আমরা ডিটেইলসে দেখবো একটু পরে। এখানে কি আছে, অ্যালকাইন। অ্যালকাইনটা কি, যখন দেখবা কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, মানে কার্বন কার্বন যখন এই ধরনের তিনটা বন্ধন থাকবে তাকে আমরা বলি অ্যালকাইন। অ্যালকিনটা কি, যেখানে দেখবা কার্বন কার্বন দুইটা বন্ধন আছে সেটা আমাদের অ্যালকিন। আর অ্যালকেনটা কি, যেখানে দেখবা কার্বন কার্বন এরকম একটা বন্ধন আছে তাকে আমরা বলবো অ্যালকেন। এখন অ্যালকোহলটা কি, যেখানে দেখবা OH আছে সেটাই অ্যালকোহল। অ্যালডিহাইড কি, যেখানে দেখবা CHO আছে সেটা আমাদের অ্যালডিহাইড। জৈব অ্যাসিডটা কি, যেখানে দেখবা COOH মূলকটা আছে। আর লবণ তো তোমরা বোঝোই। আচ্ছা, তাহলে দেখো যে তোমার অ্যালকাইন, অ্যালকাইন থেকে তুমি অ্যালকিনে কিভাবে রূপান্তর করবা। ঠিক আছে, আমরা যদি অ্যালকাইনকে প্লাডমিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাই তাহলে পাবো অ্যালকিন। এবার অ্যালকিনকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয় তাহলে পাবো অ্যালকেন। বুঝতেছো কি কিছু? বোঝার প্রয়োজন নাই, জাস্ট শুনে যাও। এগুলো আমরা এখনই ডিটেলসে দেখব কোনটা কিভাবে হচ্ছে। এবার আমরা কি করব, অ্যালকেনকে যখন আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দেব তখন কি উৎপন্ন হবে, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকাইলটা কি, আমরা যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, যাওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যালকাইল। কেমন, এই অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া দিব তখন কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। এই অ্যালকোহলকে যখন আমরা আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জায়োম্যান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দিব তখন অ্যালডিহাইড উৎপন্ন হবে। সেম ভাবে অ্যালডিহাইডকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করি তাহলে আমাদের জৈব অ্যাসিড তৈরি হবে। জৈব অ্যাসিডকে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিব জৈব লবণ তৈরি হবে। জৈব লবণকে আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেয় তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, জৈব যৌগের তুমি রূপান্তর দেখলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাব। এখন আমরা এটা ডিটেইলসে দেখবো, কেমন, যে কোন বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। এতক্ষণ যদি কিচ্ছু না বোঝা থাকো কোনো সমস্যা নাই, এবার একটু মনোযোগ দাও, এইগুলাকে আমরা ডিটেইলসে দেখবো। মাত্র আমাদের 8 থেকে 9টা বিক্রিয়া, এই 9টা বিক্রিয়া পারলে তুমি জৈব যৌগের সব পারবা। দেখো প্রথম বিক্রিয়া আমাদের কি ছিল, যে অ্যালকাইন থেকে আমরা কোথায় যাব, অ্যালকিনে। দেখো 1 নম্বর বিক্রিয়া অ্যালকাইন ধরে নিলাম CH ট্রিপল বন্ড CH, যেখানে ট্রিপল বন্ড থাকে তাকে আমরা বলি কি, অ্যালকাইন। কার্বন কয়টা আছে, 2টা আছে, এই জন্য নাম ইথাইন। কার্বন 3টা থাকলে নাম হয়তো কি, প্রোপাইন। কার্বন 4টা থাকলে নাম হয়তো বিউটাইন। কার্বন 5টা থাকলে নাম হয়তো পেন্টাইন। কেমন, তাহলে দেখো তো এর সঙ্গে আমরা কি করব, যে হাইড্রোজেনের বিক্রিয়া দিব। ঠিক আছে, উপস্থিতিতে কার উপস্থিতিতে, প্লাডমিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে আমরা যদি এই অ্যালকাইনকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দেই, এখানে হাইড্রোজেন কি করে, দেখো এইখানে হাইড্রোজেন দুই পাশে কার্বনের সঙ্গে দুইটা যুক্ত হয়ে যায়। কার্বনের প্রতি হাইড্রোজেনের অনেক বেশি ভালোবাসা। কেমন, তো যেইখানে কার্বনকে হাইড্রোজেন দেখে সেইখানে যাইতে চায়। তো এখানে হাইড্রোজেন কি করবে, এই দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেনের একটা এইখানে যুক্ত হবে, একটা এইখানে যুক্ত হবে। তাহলে আমাদের কি হবে বলতো, CH2 ডাবল বন্ড CH2, তাই না? এখানে একটা হাইড্রোজেন ছিল, এখান থেকে একটা যুক্ত হইলো, এই পাশে একটা হাইড্রোজেন ছিল, এইখান থেকে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হইলো। তাহলে আমাদের কি উৎপন্ন হইলো বলতো, ডাবল বন্ড না, ডাবল বন্ড মানে কি, অ্যালকেন উৎপন্ন হইলো। তাহলে কি হইলো, অ্যালকাইনকে আমরা যখন প্লাডমিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিব তখন আমাদের অ্যালকিন উৎপন্ন হবে, তাই না? তোমার এইটা মনে রাখতে হবে যে আমরা যখন অ্যালকাইনকে প্লাডমিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিব তখন অ্যালকিন উৎপন্ন হবে। বুঝছো? এবার দেখো আমরা 2 নম্বরে দেখব অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেনে যাব, মানে 2 বন্ধন থেকে আমরা কিভাবে এক বন্ধনে আসব। দেখো অ্যালকিনকে আমরা কি করব,
হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব কার উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রা কত 180 থেকে 200 এখানেও দেখো তো সেম ঘটনাই ঘটবে কার্বনের প্রতি হাইড্রোজেনে কি আছে অনেক ভালোবাসা আছে তো হাইড্রোজেন কি করবে দুই পাশে দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে তাহলে প্রথমে কার্বনের সঙ্গে হাইড্রোজেন ছিল দুইটা করে একটা করে যুক্ত হলে কত হবে CH3 CH3 আর এক বন্ধন থাকলে আমরা কি জানি কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় তার মানে এটা আমাদের হয়ে গেল অ্যালকেন অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হলো এটার নাম ছিল কি ইথাইন এটা হয়ে গেল ইথেন এবার আমরা কি করব দেখো 3 নাম্বার বিক্রিয়াতে আমাদের কি ছিল ইথেনকে আমরা কি করব সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিব ক্লোরিন কি করবে কার্বনের কাছ থেকে একটা হাইড্রোজেনকে কেড়ে নিবে তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি গঠন করবে বলো তো HCl গঠন করবে এবার কার্বন কি করবে প্রতিশোধ নেবে কি প্রতিশোধ নেবে ওর কাছ থেকে হাইড্রোজেনকে ক্লোরিন নিয়ে নিছে না এবার ও কি করবে ও আবার একটা ক্লোরিনকে নিজের কাছে টেনে নিবে নিয়ে কি উৎপন্ন করবে CH3 CH2 Cl তাহলে কি হলো ভাইয়া দেখো তো যে এইখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন নিয়ে নিল নিয়ে HCl গঠন করলো এবং এইখানে আবার কার্বন কি করছে প্রতিশোধ নেওয়ার জন্য ওর ক্লোরিনের কাছ থেকে একটা ক্লোরিনকে নিজের কাছে টেনে নিছে নিয়ে CH3 CH2 Cl উৎপন্ন করছে এটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল কি ছিল আমাদের যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা করেছিল 3টা করে না এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে গিয়ে কি হয়েছে CH3 CH2 এটাকে আমরা বলবো অ্যালকাইল অ্যালকাইল মূলকটা কি তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটাকে আমরা বলবো অ্যালকাইল আর ক্লোরিন যুক্ত হয়েছে এই জন্য কি বলতেছি অ্যালকাইল হ্যালাইড তো এই ক্লোরিনের জায়গায় তুমি ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো কিছুকেই বিক্রিয়া করাইতে পারবা ঠিক আছে দেখো এবার আমরা কি করব আমাদের 4 নাম্বার বিক্রিয়াতে কি হবে যে আমরা অ্যালকাইল হ্যালাইডকে তৈরি করলাম CH3 CH2 Cl এই অ্যালকাইল হ্যালাইড এবার কি করবে দেখো অ্যালকাইল হ্যালাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিব কেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিব দিলে কি হবে দেখো তো ক্লোরিন এখানে কি বলো তো প্লাস না মাইনাস ক্লোরিন এখানে মাইনাস সোডিয়াম কি ধাতুরা সর্বদা প্লাস হয় আর এখানে OH মাইনাস আমরা কি জানি প্লাসে মাইনাসে সর্বদা কি করে বিক্রিয়া করে ক্লোরিন এখানে মাইনাস কার সঙ্গে বিক্রিয়া করবে প্লাসের সঙ্গে প্লাসকে সোডিয়াম সোডিয়াম আর ক্লোরিন একত্র হয়ে কি করবে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে তাই না হ্যাঁ এবার আমাদের কি হবে দেখো তো এই যে OH আয়ন আছে না এই OH আয়নটা আমাদের এই ক্লোরিনের জায়গা দখল করে নেবে তো OH যখন ক্লোরিনের জায়গা দখল করবে তখন কি গঠন হবে বলো তো CH3 CH2 OH বুঝছো কি হইলো যে এইখানে ক্লোরিন মাইনাসের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠিত হইলো এবং এখানে যে OH আয়নটা ছিল এই OH আয়ন এই ক্লোরিনের জায়গা দখল করছে জাস্ট ক্লোরিনের জায়গায় OH বসাই দাও তাহলে এটা আমাদের কি উৎপন্ন হইলো অ্যালকোহল CH3 CH2 OH তো এই অ্যালকোহলটার নাম কি হবে 2 কার্বন আছে তার মানে কি হবে এটার নাম ইথানল এই অ্যালকোহলের নাম কি হবে ইথানল অ্যালকোহলের ক্ষেত্রে আমরা উচ্চারণ করি নল কেমন অ্যালকোহলের ক্ষেত্রে উচ্চারণ করি আমরা নল এবার এই যে অ্যালকোহল তৈরি হলো এই দুষ্ট অ্যালকোহল এবার কি করবে এই দুষ্ট প্রকৃতির অ্যালকোহলকে আমরা জায়মান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দিব কার উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে এবার কি হবে হাইড্রোজেন দুষ্ট প্রকৃতির মৌল বুঝছো এই মাঝখানের হাইড্রোজেন কি করবে এই পাশে দেখতেছে নতুন একটা অক্সিজেন আসছে তো এই হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হবে পানি তৈরি করবে বুঝছো এই হাইড্রোজেন কি করবে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করবে তাহলে বাদ বাকি এখানে কি থেকে গেল CH3 CHO তাই না তাহলে বাদ বাকি যেটা থেকে গেল সেটা আমরা এখন লিখে দিব তাহলে তৈরি হলো কি অ্যালডিহাইড দেখো তো এখানে কি করলো এই দুষ্ট প্রকৃতির হাইড্রোজেন কি করছে দেখছি এখানে একটা নতুন অক্সিজেন আসছে তো ও কি করছে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলছে আর তাহলে বাকি যেটা থেকে যাচ্ছে কি থেকে যাচ্ছে CH3COH এটাকে লিখে দাও CH3CHO যেটা উৎপন্ন হয় এটার নাম কি অ্যালডিহাইড 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এটাকে আমরা কি বলবো বলো তো ইথানল বলবো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা বলবো ইথানল আর অ্যালডিহাইডের জন্য বলবো ন্যাল কেমন অ্যালকোহলে বলি নল অ্যালডিহাইডে বলি ন্যাল মনে রাখবা এবার আমরা কি করব যে অ্যালডিহাইডটা তৈরি হইলো সেটাকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জায়মান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দিব দেখো তো এবার কি হবে এখানে হাইড্রোজেন কি দুষ্ট প্রকৃতির মৌল হাইড্রোজেন কি দেখতেছে নতুন একটা অক্সিজেন আসছে তো অক্সিজেনের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু কার্বন এখন কি করবে ওকে আর যাইতে দিবে না কারণ কার্বনের কাছে একটাই হাইড্রোজেন আছে
তাহলে এবার হাইড্রোজেন কি করবে, ও এই অক্সিজেনকে এবার নিজের কাছে টেনে নিবে, নিয়ে কি তৈরি করে দেখো তো, CH3COOH। হাইড্রোজেন কি করলো, এই অক্সিজেনকে নিজের কাছে টেনে নিল, নিয়ে তাহলে অক্সিজেন কয়টা হলো, দুইটা, তাহলে CH3COOH যেটা তৈরি হইলো সেটাকে আমরা কি বলবো, অ্যাসিড, জৈব অ্যাসিড। এর নাম কি হবে, 2 কার্বন ইথানয়িক অ্যাসিড। বুঝছো, খুব সহজ। দেখো এই কটা তুমি যদি বিক্রিয়া বোঝো তাহলে এই কটা বিক্রিয়া থেকে সাধারণত একটা সৃজনশীল এসে থাকে। দেখো তো কি হলো, এখানে একটা অ্যাসিড তৈরি হলো না, অ্যাসিড একটা শক্তিশালী যৌগ তাই না, তুমি এবার কি করছো, CH3COOH। অ্যাসিডের যে শক্তি আছে, তো অ্যাসিডের শক্তি আছে এটা তোমার আর সহ্য হচ্ছে না, অ্যাসিডের শক্তিকে তুমি নষ্ট করবা। অ্যাসিডের শক্তিকে নষ্ট করার জন্য কাকে আনবা বলো তো, ক্ষারকে আনবো। আমরা কি জানি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ এবং পানি উৎপন্ন করে। তোমার অ্যাসিডের শক্তি আছে, এটা সহ্য হচ্ছে না, এই জন্য কি করলা, তুমি একটা ক্ষারকে আনলা। সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলতো, একটা ক্ষার। তুমি কি করলা, এই অ্যাসিডের যে শক্তি আছে, অ্যাসিডের শক্তিকে নষ্ট করার জন্য কাকে নিয়ে আসলা, ক্ষারকে নিয়ে আসলা। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, লবণ পানি উৎপন্ন হয়। কিভাবে হয় দেখো তো, সোডিয়াম প্লাস OH মাইনাস আয়ন, এখানে হাইড্রোজেন প্লাস আর COO মাইনাস, তাই না, প্লাসের সাথে মাইনাস বিক্রিয়া করবে, H কি প্লাস, এখানে মাইনাস কে OH, H আর OH মিলে কি করে, পানি তৈরি করে। H আর OH মিলে আমাদের পানি তৈরি করে, তাই না। হ্যাঁ, এবার কি থেকে যাচ্ছে, এখানে CH3COO না, এর সঙ্গে সোডিয়াম যুক্ত হবে, হয়ে আমাদের কি তৈরি করলো, একটা লবণ তৈরি করলো, CH2COO একে আমরা বলবো সোডিয়াম লবণ। কেমন, তাহলে কি হলো, অ্যাসিডের শক্তিকে নষ্ট করার জন্য আমরা একটা ক্ষার দিলাম, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। তো যে লবণটা তৈরি হইলো, এই লবণকে আমরা এবার আবার বিক্রিয়া দিব, CH3COO কার সঙ্গে বিক্রিয়া দিব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গেই বিক্রিয়া দিব। কিন্তু এখানে প্রভাবক হিসেবে আমরা রাখবো ক্যালসিয়াম অক্সাইড, এবং এখানে কি করব, আমরা তাপ দিব। এখানে কি রাখবো, ক্যালসিয়াম অক্সাইড রাখবো এবং এখানে আমরা তাপ দিব। কেমন, এই বিক্রিয়াকে আমরা বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। যখন আমরা সোডিয়াম লবণকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দেই, সেই বিক্রিয়াটার নাম কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মানে যে বিক্রিয়ায় কার্বনটা কমে যায়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে বলতো, CH3COO এখানে এনে থাকার আগে কি ছিল, হাইড্রোজেন ছিল না, যখন হাইড্রোজেন ছিল তখন এটা কি ছিল, একটা অ্যাসিড ছিল। তুমি অ্যাসিডের শক্তিকে কি করছো, নষ্ট করে এখানে সোডিয়ামকে যুক্ত করছো, তাই না। তো কার্বনের কাছ থেকে তুমি ভালোবাসার হাইড্রোজেনকে কি করছো, কেড়ে নিছো। কার্বন এটা সহ্য করবে না, কার্বন এটা প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে, ও এই যে COO এটাকে ওর কাছ থেকে বের করে দিবে, দিয়ে এইখান থেকে যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে নিজের কাছে টেনে নিবে। তাহলে কি হবে এখানে বলতো, যে তুমি কার্বনের কাছ থেকে ভালোবাসার হাইড্রোজেনকে কেড়ে নিয়েছিলা, এবার কার্বন কি করবে, প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে, এই COO কে ওর কাছ থেকে বাহির করে দিবে, দিয়ে এইখানে যে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনকে ও নিজের কাছে যুক্ত করে নিবে। নিলে কি তৈরি হবে বলতো, CH3 ছিল, একটা হাইড্রোজেন যুক্ত করো, কি হবে, CH4 হবে। আর ওর সঙ্গে যে COO ছিল এটাকে ও বের করে দিবে। তো যেটাকে বের করে দিল সেইটা এবং সোডিয়াম অক্সাইড, এটা একত্র হয়ে আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি করবে। বুঝছো, খুব সহজ। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাইলে আমাদের কার্বন এখানে কয়টা ছিল, দুইটা। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হওয়ার পরে কার্বন কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। বুঝছো কি তোমরা। তো তোমাকে যদি কোথাও বলা হয় যে কার্বন সংখ্যা কমানোর কথা বলা হয়, মানে তোমাকে দেওয়া আছে ইথাইন দেওয়া আছে, তোমাকে বলতেছে মিথেন তৈরি করো, তাহলে তুমি কি করবা, তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হবে। কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা একমাত্র জৈব যৌগের কার্বন কমাইতে পারি। খুব কঠিন কি বলতো, খুব কিন্তু কঠিন না। এই 8টা মাত্র বিক্রিয়া যদি তুমি পারো, তাহলে জৈব যৌগের যে কোনো সৃজনশীলই তুমি মোটামুটি পারবা। তো এই 8টা বিক্রিয়া কি করবা, খাতায় সুন্দর করে উঠাবা, উঠে 2-3 বার প্র্যাকটিস করবা। না হলে এই ভিডিওটা আরেকবার দেখবা, দেখলেই বুঝে যাবা। চলো এবার এই ছকটা খুব সুন্দর করে বুঝবা। এই বিক্রিয়াগুলো আমরা বুঝছি না সবগুলা ডিটেইলসে, এবার আমরা এই ছকটা তুমি খুব সহজেই বুঝতে পারবা। চলো যে বিক্রিয়াগুলো দেখলাম এগুলো আরেকবার রিভিউ করি। কি হইলো, প্রথমে কি ছিল, অ্যালকাইন। অ্যালকাইনকে আমরা প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি বিক্রিয়া দেই তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকিন তৈরি হবে। এবং আমরা যদি অ্যালকিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেই, কি তৈরি হইলো, অ্যালকেন তৈরি হইলো। অ্যালকেনকে আবার আমরা এই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দেব, দিলে কি উৎপন্ন হবে, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। এবার আমরা কি করব, এই অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিব, দিলে কি উৎপন্ন হবে, দুষ্ট অ্যালকোহল তৈরি হবে। এই দুষ্ট প্রকৃতির অ্যালকোহলকে আমরা কি করব, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সহায়তায়
আমরা জায়মান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দিব, দিয়ে কি উৎপন্ন করব, এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন করব। এই অ্যালডিহাইডকে আবার আমরা জায়মান অক্সিজেনের সাথে জারণ করব, করলে কি উৎপন্ন হবে, অ্যাসিড তৈরি হবে। অ্যাসিডকে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিব, দিলে সোডিয়াম লবণ তৈরি হবে। এই সোডিয়াম লবণকে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া দিলে আমাদের অ্যালকেন তৈরি হবে। এই বিক্রিয়াটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা একটা আমাদের বিশেষ বিক্রিয়া। চলো তাহলে এই ছকটা দ্বারা কি বোঝাচ্ছে এবার আমরা দেখে নিই, এবার তুমি বুঝবা। তোমাকে পরীক্ষায় যদি বলে যে অ্যালকাইন থেকে তুমি অ্যালকোহল তৈরি করো, তাহলে তুমি কি করবা, অ্যালকাইনকে প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিবা, দিলে কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। এবার অ্যালকিনকে তুমি কি করবা, নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিবা, দিলে কি তৈরি হবে, অ্যালকেন। এই অ্যালকেনকে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিবা, কি তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইডকে আবার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিবা, দিলেই তাহলে তোমার সেই কাঙ্ক্ষিত অ্যালকোহল তৈরি হলো। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকোহল আসার জন্য কয়টা বিক্রিয়া লাগতেছে বলো তো, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসবে একটা, অ্যালকিন থেকে অ্যালকেনে যাবা দুইটা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে আসবে একটা বিক্রিয়া, তাহলে কয়টা হলো, চারটা। এইখান থেকে এখানে একটা আসবে, পাঁচটা বিক্রিয়া। তার মানে অ্যালকাইন থেকে অ্যালকোহলে আসতে চাইলে আমাদের পাঁচটা বিক্রিয়া করতে হবে। এবার তুমি যদি অ্যালকোহলকে কি করো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জাইমান অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া দাও, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডকে সেম ভাবে জারণ করবা, অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহল তৈরি হলো কেমন, এবার তুমি কি করবা, কার্বন সংখ্যা তুমি কমাইতে চাচ্ছ, কি কার্বন সংখ্যা কমাইতে চাচ্ছ, তাহলে কি করবা, এই অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিবা, দিয়ে সোডিয়াম লবণ তৈরি করলা। সোডিয়াম লবণ তৈরি করার পরে কি করব, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার সঙ্গে হয়, সোডিয়াম লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে করলে এখান থেকে একটা কার্বন চলে যাবে, গিয়ে এখানে দুই কার্বন ছিল, এখানে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। এবার দেখো আমরা আরেকটা বিষয় দেখি তো এখানে, যেমন দেখো তো এই অ্যালকিন থেকে অ্যালকেন বানায়, তারপরে অ্যালকাইল হ্যালাইড বানায়, দেন আমরা অ্যালকোহল বানাই, তাই না। তো এই তিনটা বিক্রিয়া না করে তুমি সরাসরি অ্যালকিন থেকে অ্যালকোহলে আসতে পারো। কিভাবে আসবা, অ্যালকিনকে এই ফসফরিক অ্যাসিড এবং 60 atm চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি পানি যোগ করো, তাহলে অ্যালকিন থেকে সরাসরি অ্যালকোহল তৈরি করতে পারবা। তাহলে কি হলো, অ্যালকিন থেকে সরাসরি আমরা চাইলে অ্যালকোহল তৈরি করতে পারি। কিভাবে করব, 60 atm চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি যোগ করব, তাহলে অ্যালকিন থেকে এই অ্যালকোহল তৈরি হয়ে যাবে। বুঝছো, যেহেতু আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে আসতে পারি, চাইলে আমরা আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে যাইতে পারবো। কিভাবে যাবা, এই অ্যালকোহলের সাথে তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিবা, তাহলে এখান থেকে পানি শুষে নিয়ে আবার অ্যালকিন তৈরি হবে। বুঝছো, আরেকটা বিষয় দেখো তো, এখানে আমরা কি করতে পারি, অ্যালকাইনকে যদি তোমার অ্যালডিহাইড বানাইতে বলে, তুমি কি করবা, এই যে এই দিক দিয়ে ঘুরে তুমি এইখানে আসবা, তাহলে কি পাবা, অ্যালডিহাইড পাবা, মানে চারটা বিক্রিয়া করার পরে পাবা। কিন্তু আমরা চাইলেই অ্যালকাইনকে এক বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইডে রূপান্তর করতে পারি। কিভাবে দেখো তো, অ্যালকাইনকে যখন আমরা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দিব, তখন আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। বুঝছো কি, আশা করি এই ক্লাসটা যদি তুমি ভালোভাবে মনোযোগ সহকারে করে থাকো, তাহলে জৈব যৌগনে তোমার আর কখনোই সমস্যা হবে না। তুমি এজন্য কি করবা বলো তো, যে ছকটা দিছি না, এই ছকটা সুন্দর করে খাতায় উঠাবা, উঠে 2-3 বার খাতায় লেখার চেষ্টা করবা, তাহলেই বুঝবা। এটা যদি না করো, তাহলে জৈব যৌগ তুমি আগেও যেমন পারতা না, এখনো পারবা না। কেমন, জৈব যৌগ পারার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। এই বিক্রিয়াগুলো কারোই মনে থাকে না, কেমন, মনে রাখার জন্য কি করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো তুমি এগুলো বিক্রিয়াগুলো উঠাবা, উঠে প্র্যাকটিস করবা। এবার চলো আমরা এখান থেকে দেখি যে আমাদের বোর্ডে কোন ধরনের সৃজনশীল আসে। এবার আমরা কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করব। তাহলে চলো এবার আমরা প্র্যাকটিস করি। দেখো তো, এই একটা যৌগ দেওয়া আছে, সেটা কি, C3H8। তো আমরা কি জানি বলতো, CnH2n+2 কি, CnH2n+2 হলে কি হয়, সেটা CnH2n+2, এমন হলে সেটাকে আমরা কি জানি, অ্যালকেন। তা দেখো n এর মানে এখানে 3 বসাও, তাহলে হাইড্রোজেন কয়টা প্রয়োজন, 3 × 6 আর 2 8, তার মানে এটা আমাদের কি একটা অ্যালকেন দেওয়া আছে। বি একটা কি দেওয়া আছে, বলতেছি বি যৌগ একটা কি হবে, সি কি দেওয়া আছে, দেখো তো এটাও একটা অ্যালকেন। এবার আমরা দেখি তো প্রথম কোশ্চেনে কি বলতেছে, এ থেকে বিতে রূপান্তর করো। দেখো তো এ যৌগ কি আমাদের অ্যালকেন না, অ্যালকেন থেকে কিসে যাইতে বলতেছে, বি আমাদের কি, এ কি দেখো তো অ্যালকেন, বি আমাদের কি অ্যাসিড। অ্যালকেন থেকে তুমি অ্যাসিড কিভাবে রূপান্তর করবা, দেখো খুব সহজে আমরা শিখছি না অ্যালকেনকে কিভাবে অ্যাসিড করতে পারি। এই যে দেখো, অ্যালকেনকে আমরা প্রথমে কি করব, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দেব, দিয়ে অ্যালকাইল হ্যালাইড গঠন করব। অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিলে আমাদের অ্যালকোহল।
অ্যালকোহলকে আবার জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড। খুব সহজে দেখো, দেখে নেই। প্রথমে আমাদের কি আছে দেখো তো, প্রথমে কি দেওয়া আছে আমাদের C3H8। C3H8 মানে কি CH3 CH2 CH3, এই যৌগ দেওয়া আছে। এখান থেকে আমার অ্যাসিড তৈরি করতে বলতেছে। দেখো তো এখানে আমরা কি করব, এই অ্যালকেনটাকে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিব। তাহলে কি হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, গিয়ে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে। একটা হাইড্রোজেন বের হয়ে একটা ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করলো, তাহলে কি উৎপন্ন করবে, আমাদের HCl উৎপন্ন করবে, তাই না? হ্যাঁ, এবার এই কার্বন কি করবে, কার্বন থেকে যেহেতু একটা হাইড্রোজেন কেড়ে নিয়েছে, তাই না? তার মানে কি কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে। তো কার্বন আবার কি করবে, এই ক্লোরিন একটা ক্লোরিনকে নিজের কাছে টেনে নেবে, নিয়ে কি তৈরি করবে, অ্যালকাইল হ্যালাইড। সেটার সংকেত CH3 CH2 CH2 Cl। তার মানে কি হলো, এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এর সঙ্গে যুক্ত হলো এবং এখান থেকে একটা ক্লোরিন এসে এই হাইড্রোজেনের আগের জায়গা দখল করলো, করে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। এবার আমরা কি করবো বলতো, এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা কার সঙ্গে বিক্রিয়া দিব, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিব, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে বলতো তোমরা, আমরা কি জানি প্লাসে মাইনাসে বিক্রিয়া করে, তাই না? এখানে প্লাস কে সোডিয়াম ধাতু প্লাস, OH কে মাইনাস, এখানে মাইনাস কে বলতো Cl মাইনাস, তাই না? আমরা জানি প্লাসে মাইনাসে বিক্রিয়া করে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস প্লাসে মাইনাসে বিক্রিয়া করে কি তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড। বাকি কি থেকে যাচ্ছে বলতো, এই OH আয়নটা এই ক্লোরিনের জায়গা দখল করবে, করে আমাদের কি তৈরি করবে, আমাদের অ্যালকোহল তৈরি করবে, CH3 CH2 CH2OH। অ্যালকোহলটার নাম কি বলতো, 3টা কার্বন আছে, তার মানে প্রোপানল। এই অ্যালকোহলটাকে আমরা এবার কি করব, জারণ করব। কিভাবে জারণ করবা, CH3 CH2 CH2OH, একে আমরা জারণ করব। কার সাহায্যে জারণ করব, জায়মান অক্সিজেনের সাহায্যে। আমাদের এখানে কে থাকবে বলতো, বিকারক কে থাকবে, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। এই বিক্রিয়াটা কি হয় মনে আছে বলতো, এই বিক্রিয়াতে কি হবে, এই বিক্রিয়াতে এখানে কি করবে, হাইড্রোজেন কি আমরা জানি হাইড্রোজেন দুষ্ট প্রকৃতির মৌল। হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন এখান থেকে দেখতেছে এখানে নতুন একটা অক্সিজেন আসছে, তো হাইড্রোজেন এখান থেকে কার্বন থেকে বের হয়ে গিয়ে নতুন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে কি হয়, পানি তৈরি হয়। তার মানে এখানে একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে কি তৈরি করলো, পানি তৈরি করলো, তাই না? তাহলে এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি করলো, পানি তৈরি করলো। তাহলে বাকি যে জিনিসটা থাকে ওইটাকে লিখে দাও। তাহলে এইটা বাদ দিলে কি থাকে বলো তো, CH3 CH2 CHO, তাই না? হ্যাঁ, তাহলে থেকে যায় আমাদের CH3 CH2 CHO। এটা আমাদের কি একটা অ্যালডিহাইড, এটা আমাদের একটা কি বলতো অ্যালডিহাইডের নাম কি, প্রোপানল, 3টা কার্বন প্রোপানল। এবার আমরা কি করব, সেম ভাবে CH3 CH2 CHO কার সঙ্গে বিক্রিয়া দিবা, জায়মান অক্সিজেনের সাথে। আমাদের কি থাকবে, সেম ভাবে আগের বিক্রিয়ার মতো অক্সিজেন, হাইড্রোজেন কি দেখতেছে, এখানে একটা নতুন অক্সিজেন আসছে না, তো হাইড্রোজেন কি করবে, অক্সিজেনের কাছে যাওয়ার চেষ্টা করবে। এই কার্বন কি করবে, হাইড্রোজেনকে আর যাইতে দিবে না। তো এবার হাইড্রোজেন কি করবে, বাধ্য হয়ে অক্সিজেনকে এর মধ্যে টেনে নিবে, নিয়ে তৈরি কি করবে দেখো তো, জৈব অ্যাসিড। আমাদের প্রশ্নে এইটাই ছিল, এ থেকে বি তৈরি করো মানে প্রোপেন ছিল, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করো। দেখো তো প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করলাম মাত্র 4টা বিক্রিয়ার মাধ্যমে। তোমাদের সাধারণত এই ধরনের কোশ্চেনই এসে থাকে, এটা একটা বোর্ড কোশ্চেন। তোমার যখন পরীক্ষায় আসবে শুধু বিক্রিয়া লিখলে কিন্তু হবে না, আগে বিক্রিয়া লিখবা, দেন তোমার ভাষায় বর্ণনা করবা তুমি কি করছো। বলবা যে প্রথমে আমরা অ্যালকেনকে ক্লোরিনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া দিছি, দিয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি, দেন অ্যালকাইল হ্যালাইডকে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিছি, দিয়ে আমরা অ্যালকোহল তৈরি করছি। এই অ্যালকোহলকে আমরা কি করছি আবার বলো তো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি করছি আমরা, জারণ করছি, ফলে অ্যালডিহাইড তৈরি হয়েছে। অ্যালডিহাইডকে আবার আমরা জারণ করছি, করে আমরা কি পাইছি, জৈব অ্যাসিড পাইছি। এটা আমাদের ভাষাও বলতে হবে। এবার দেখো তো আমাদের প্রথম কোশ্চেন শেষ, দ্বিতীয় কোশ্চেনে কি বলতেছি, এ থেকে সি তৈরি করা সম্ভব কিনা। এ মানে কি ছিল আমাদের, দেখো তো প্রোপেন, এটা আমাদের কি 2 কার্বন বিশিষ্ট কি অ্যালকেন। তার মানে আমাদের প্রোপেন থেকে কি তৈরি করতে বলতেছে বলতো, ইথেন কমাইতে বলতেছে। আমরা কার্বন কমাইতে পারি কিভাবে, দেখো তো কার্বন কমানোর জন্য আমার ডিকার্বোজিলেশন বিক্রিয়ার প্রয়োজন। ডিকার্বোজিলেশন কিভাবে করতে পারি, আমার সোডিয়াম লবণ প্রয়োজন হবে। তার মানে এই অ্যালকেনকে আগে সোডিয়াম লবণ বানাইতে হবে। অ্যালকেনকে আমরা সোডিয়াম লবণ বানানোর জন্য কি করতে হয় দেখো তো, আগে যে অ্যাসিড তৈরি করতে হবে, CaOOH। আমরা অ্যাসিড তৈরি করে নিছি না, আমার কি প্রয়োজন, লবণ প্রয়োজন। অ্যাসিড থেকে লবণ কিভাবে পাইতে পারি, যখন অ্যাসিডের শক্তি নষ্ট করব, নষ্ট করার জন্য কি দিতে হবে, একটা ক্ষার দিতে হবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয় বলতো, লবণ উৎপন্ন হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিবা, সোডিয়াম প্লাস OH মাইনাস, এখানে হাইড্রোজেন প্লাস
সি ডবল ও মাইনাস। আমরা কি জানি প্লাসে মাইনাসে বিক্রিয়া করে, এইচ প্লাসের সঙ্গে কে বিক্রিয়া করবে, ও এইচ আয়ন বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে H2O। আর তাহলে এই সোডিয়াম আয়নটা এই হাইড্রোজেনের জায়গা দখল করবে, করে কি হবে CH3 CH2 COO Na। তাহলে দেখো তো আমাদের এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য কি প্রয়োজন ছিল, সোডিয়াম লবণ না, সোডিয়াম লবণ আমরা পেয়ে গেছি। এবার আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি CH3 CH2 COO Na। এর সঙ্গে কার বিক্রিয়া দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে না, এখানে কি লাগবে আমার একটা ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন, এবং এখানে আমরা তাপ দিব। দিলে তাহলে কি উৎপন্ন হবে বলতো, তাহলে কি উৎপন্ন হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে, একটা কার্বন কমে যায়, CH3 CH3 তৈরি হবে, এবং এই যে NaO আর COONA এটা একত্র হয়ে তৈরি করবে সোডিয়াম কার্বনেট। বুঝছো কি তোমরা বলো তো, জৈব যৌগের রূপান্তর কিন্তু আমাদের অনেক সহজ। দেখো এবার বোর্ডে আসা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। দেখো তো এই প্রশ্নে কি দেখতেছো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন X এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন Y, তাই না? প্রথম কোশ্চেন কোন নাম্বার কি বলতেছে, প্যারাফিন কি, প্যারাফিন কি বলতো, প্যারাফিন মানে কি নিরাসক্ত, যে আমাদের অ্যালকেন যে কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না তাকে কি বলা হয়, অ্যালকেন যে আমাদের কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না এই ধর্মকে বলা হয় প্যারাফিন। খ নাম্বার কোশ্চেন কি দেখো তো আছে যে C6H6 কি, খ নাম্বার কোশ্চেন আমাদের কি আছে C6H6, এটা যে একটা অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। তো আমরা অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি পড়ছি বলো তো, দেখে নেই আমরা অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত। তার মধ্যে হ্যাকেল সংখ্যক কি থাকতে হবে, ইলেকট্রন থাকতে হবে। হ্যাকেল সংখ্যক মানে কি বলতো, যেখানে 4n+2 সংখ্যক কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে, তাই না? এটা একটা কি বেনজিন, বেনজিন আঁকাও, বেনজিন কেমন হয়, এটা আমরা এই কোশ্চেনটাই আমরা করছি। দেখো এটা বেনজিন না, বেনজিনে আমাদের 4n+2 সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন আছে কিনা আমাদের দেখতে হবে। দেখো তো 4n+2 ইকুয়াল টু কি হবে, বেনজিনে আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা আছে বলো তো, বেনজিনে পাই বন্ধন 3টা, 3টা বন্ধন মানে ইলেকট্রন কয়টা, 6টা, তাইলে 6। এখান থেকে এর মান কত বের হয়, এর মান 1, আমরা দেখছি না, এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা কি হয়, অ্যারোমেটিক যৌগ। তার মানে এই বেনজিন আমাদের অ্যারোমেটিক যৌগ। দেখো তো এবার গ নাম্বারের কোশ্চেনে কি বলতেছে, Y যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা 2টা বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। তো Y যৌগ আমাদের কি বলতো, 3 কার্বন বিশিষ্ট কি অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আমাদের কি, গ নাম্বার 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি CH3 CH ডাবল বন্ড CH2, তাই না? এটা আমাদের কি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। এই অ্যালকিনের কি দেখাইতে হবে, অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা মানে কি বলতো, এটা ব্রোমিন দ্রবণের পরীক্ষা, একটা কি বেয়ারের মাধ্যমে পরীক্ষা। তো আমরা প্রথমে কি করব, ব্রোমিন দ্রবণের পরীক্ষা দেখাইতে হবে, কি বিয়ার দ্রবণের মাধ্যমে। একটু আগে এটা আমরা করে আসছি, তাই না? বিয়ার দ্রবণের মাধ্যমে কি করবা, বিয়ার দ্রবণের মাধ্যমে কেমনে করবা বলো তো, এই যে CH3 CH ডাবল বন্ড CH2 কে কি করবা, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া দিবা। দিলে কি হবে, ব্রোমিনের লাল বর্ণ কি হবে, দ্রবীভূত হবে। কিভাবে, এই ব্রোমিন কি করবে, এই বন্ধনটাকে ভেঙে দিবে, গিয়ে দুই পাশে যুক্ত হয়ে যাবে। কিভাবে, CH3 CH এখানে দ্বিবন্ধনটাকে ভেঙে দিল ব্রোমিন দিয়ে, এইভাবে যুক্ত হয়ে গেল। বুঝছো না? এটা আমাদের কি, আমাদের ব্রোমিন দ্রবণের মাধ্যমে অসম্পৃক্ততার পরীক্ষা। তো কি হইলো, ব্রোমিন এর সঙ্গে যুক্ত হয়ে গেল, হয়ে ব্রোমিনের লাল বর্ণ কি দ্রবীভূত হয়ে যাবে। এটাই আমাদের ব্রোমিন দ্রবণের মাধ্যমে পরীক্ষা। এখানে একটু বাংলা তোমার লিখতে হবে, কি লিখবা বাংলা, যেটা কি ইথাইনকে যখন আমাদের ব্রোমিনের লাল বর্ণের দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেয়, তখন ব্রোমিন ইথাইনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের, দেখো এটা নাম কি হবে, নামকরণ আমরা শিখছি না, 1 2 3, তার মানে 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি করে, যার ফলে কি হয়, ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়। এবার বেয়ারের পরীক্ষার মাধ্যমে করো তো, ক্ষারীয় KMnO4 এর সঙ্গে বিক্রিয়া দিলে কি হয়, KMnO4 এর গোলাপি বর্ণ অধক্ষিপ্ত হয়। কিভাবে হয় আমাদের, এটা কার সঙ্গে বিক্রিয়া দিব, বেয়ারের পরীক্ষা কি ছিল, KMnO4 এবং আমাদের নিচে কি থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে বিক্রিয়া দিলে কি হয় বলতো, এই দ্বিবন্ধনটা ভেঙে যায়, গিয়ে দুই পাশে দুইটা OH যুক্ত হয়ে যায়, হয়ে গেলে কি উৎপন্ন হবে, CH3 CH CH2 ডাবল বন্ড, এখানে একটা OH এখানে একটা OH তৈরি হবে। তাহলে এর নাম কি হবে বলতো, ইথিলিন গ্লাইকল। তাহলে কি হয়, এই যে আমরা যদি
অ্যালকিনকে এই যে ক্ষারীয়কে MnO4 এর সঙ্গে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে, ফলে KMnO4 এর গোলাপী বর্ণ অধঃক্ষেপ্ত হবে। দেখো তো খুব সহজ না, এগুলো আমরা একটু আগে শিখছি। দেখো তো এবার ঘ নম্বর কোশ্চেনে কি বলতেছে, এক্স এবং ওয়াই যৌগ থেকে আমাদের অ্যাসিড তৈরি সম্ভব কিনা। এক্স যৌগ কি বলতো? দেখো তো ঘ নম্বর কি দেওয়া আছে, এক্স যৌগ কি? এক্স যৌগ আমাদের 2 কার্বন বিশিষ্ট কি অ্যালকেন, তাই না? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি বলতো? CH3। এটা কি আমাদের 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, মানে কি এটা ইথেন। এবং দেখো তো ওয়াই কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, CH3 CH ডাবল বন্ড CH2। দেখো তো এই দুইটা থেকে তুমি কি জৈব অ্যাসিড তৈরি করতে পারবা? অবশ্যই পারবো। আমরা অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড পর্যন্ত কিভাবে যাই শিখছি না? দেখো একটু আগে কিন্তু আমরা এগুলো শিখছি, তারপরে আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি দেখাই দিব কেমন, ওয়াই যৌগ থেকে তুমি কিভাবে জৈব অ্যাসিডে যাবা, এটা তুমি নিজে নিজে করবা। দেখো কি করবা, প্রথমে অ্যালকাইন, তাই না? অ্যালকাইন CH3CH2, প্রথমে কি বানিয়ে নেবা? অ্যালকেন বানিয়ে নেবা। একে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিবা, কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তাপমাত্রা কত? 180 থেকে 200। তাপমাত্রা দিলে কি হবে? হাইড্রোজেন এই দুই বন্ধনকে ভেঙে দুই পাশে যুক্ত হয়ে যাবে। কারণ কি? কার্বনের সাথে হাইড্রোজেনে কি আছে? গভীর ভালোবাসা আছে, তাই না? হ্যাঁ, তাহলে কি উৎপন্ন হলো? এটা একটা অ্যালকেন তৈরি হইলো। এবার অ্যালকেনকে কি করব আমরা? অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। অ্যালকেনকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করার ওয়াই কি বলতো? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে কি করতে হবে? বিক্রিয়া দিতে হবে। সূর্যালোকের উপস্থিতিতে এই অ্যালকেনকে কার সঙ্গে বিক্রিয়া দিবা? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিবা। তাহলে কি হবে বলতো? এই ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেনকে নিজের কাছে টেনে নেবে, নিয়ে কি তৈরি করবে? একটা এই সিল তৈরি করবে, তাই না? এবং কি হলো দেখো তো, কার্বনের কাছ থেকে হাইড্রোজেনকে কি করলো? ক্লোরিন কেড়ে নিছে না? তাহলে এবার কার্বন কি করবে? এইখানে যে 2টা ক্লোরিন ছিল না, এই 2 ক্লোরিন থেকে একটা ক্লোরিনকে নিজের কাছে টেনে নিবে। নিলে কি হবে? CH2, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, এর নাম কি বলতো? প্রোপাইল ক্লোরাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে এবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কি করব? জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিব। দিলে কি হবে বলতো? প্লাসে মাইনাসে বিক্রিয়া হয়। কিভাবে? এখানে ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, সোডিয়ামের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। আর এই OH-টা ক্লোরিনের জায়গা দখল করবে, করে কি উৎপন্ন করবে আমাদের বলতো? দুষ্ট অ্যালকোহল উৎপন্ন করবে, CH2OH, তাই না? আমাদের অ্যালকোহল তৈরি করলো। আমাদের তৈরি করতে হবে কি? অ্যাসিড। অ্যালকোহলকে কি করবা এবার? জারিত করবা। কিভাবে করবা বলতো? K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা অক্সিজেনের সাথে কি করব? জারণ করব। করলে যেটা উৎপন্ন হবে সেটা আমাদের কি? এই হাইড্রোজেন। হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন দুষ্ট প্রকৃতির মৌল না? হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন দেখতেছে এখানে একটা নতুন অক্সিজেন আসছে, ও কি করে? এই কার্বনকে ছেড়ে অক্সিজেনের কাছে চলে যায়। তো এই 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে, তাই না? আর তাহলে বাকি এখানে কে থাকতেছে? CH3CH2, হাইড্রোজেন তো চলেই গেল, তাই না? তাহলে এখানে কি থাকতেছে? CHO। তাহলে আমাদের কি তৈরি হলো? তার মানে CH3CH2 CHO, অ্যালডিহাইড তৈরি হলো। একে কি করবা? একে সেম ভাবে আবার জারণ করবা। একে সেম ভাবে আবার কি করবা? K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করবা। করলে আমাদের কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়, CH3CH2 COOH। দেখো তো খুব সহজে আমরা তৈরি করতে পারলাম না অ্যাসিড। অ্যালকিন থেকে অ্যাসিড কিভাবে তৈরি করতে হয় আমরা শিখছি কিন্তু এগুলা, তাই না? এবার দেখো তো এক্স থেকে অ্যাসিড তৈরি করতে পারবো না? সেম। দেখো তো এখানে গ নাম্বার কোশ্চেনে কি বলতেছে, এক্স যে একটা অসম্পৃক্ত যৌগ, এটা তুমি কিভাবে প্রমাণ করবা? এক্স কি দেওয়া আছে বলো তো? এক্স ইকুয়াল টু কি? CnH2n, তার মানে এটা কি আমাদের অ্যালকিন না? এখানে দেখো তো এন এর মান দেওয়া আছে কত? এন এর মান আমাদের দেওয়া আছে 3, তাহলে মানে এক্স এর মান কি বলতো? এক্স কি? C3H6, 3টা কার্বন, এটা একটা অ্যালকিনের নাম কি? প্রোপিন। প্রোপিন যে একটা অসম্পৃক্ত যৌগ, কিভাবে প্রমাণ করবা? তুমি ব্রোমিন দ্রবণের সঙ্গে বিক্রিয়া দিবা, দিয়েই করবা। একটু আগে আমরা করে আসলাম যেটা, ওইটাই সেম কোশ্চেন। এটা কোন বোর্ডে আসছে দেখো তো? এটা কোন বোর্ডে আসছে? 2018 সালে যখন কম্বাইন বোর্ড ছিল সেখানে আসছে কিন্তু এই কোশ্চেন। গ নাম্বার কি বলতেছে বলতো? ওয়াই যৌগ থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারবা কিনা। ওয়াই যৌগ আমাদের কি ছিল দেখো তো? CnH2n+2, তার মানে কি এটা একটা অ্যালকেন না? এন এর মান কত? 3। এন এর মান 3 হলে ওয়াই কি হবে? C3H8, তার মানে এটা কি বলতো? প্রোপেন। প্রোপেন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করবা? পারবা না? একটু আগে আমরা প্রোপেন থেকে কি তৈরি করছি? অ্যাসিড তৈরি করছি। এখন কি বলতেছে? প্রোপেন থেকে অ্যালকোহল মাত্র 2টা স্টেপ। আশা করি পারবা তোমরা সবাই। পরের কোশ্চেনটা দেখো, এটা তোমাদের বইয়ের অনুশীলনী শেষে দেওয়া আছে। ক নাম্বারে কি বলতেছে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি বলতো? যে অ্যারোমেটিক যৌগে কেবল কার্বন এবং হাইড্রোজেন থাকবে তাকে আমরা কি বলবো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাই না?
খ নাম্বার কোশ্চিনে কি বলতেছে এবার দেখো তো, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে তুমি ইথাইন তৈরি করবা। খুব সহজ, আমরা কি জানি ক্যালসিয়াম কার্বাইডকে তুমি পানির সাথে বিক্রিয়া দিবা, দিলেই কি উৎপন্ন হবে আমাদের ইথাইন উৎপন্ন হবে, তাই না? হ্যাঁ। এবার দেখো তো গ নাম্বার কোশ্চিনে কি বলতেছে, আমাদের এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, তাই না? গ নাম্বার কোশ্চেনে বলতেছে দেখো তো বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, তার মানে এক্স এর জায়গায় কি বসবে সেটা তোমার লিখতে হবে। এক্স এর জায়গায় কি বসবে বলো তো? এটা একটা কি বিক্রিয়া, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে এক্স বিক্রিয়া করতেছে, করে কি উৎপন্ন করতেছে? লবণ এবং পানি উৎপন্ন করতেছে না? আমরা কি জানি বলো তো, লবণ এবং পানি কখন উৎপন্ন হয়? অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায়। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি ক্ষার, তার মানে এক্স কি হবে বলো তো? একটা অ্যাসিড। কি অ্যাসিড হবে? এখানে কয়টা কার্বন? দুইটা কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড না? তার মানে এটা কি হবে আমাদের CH3 COOH। একে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া দিব তখনই কেবল আমাদের কি উৎপন্ন হবে? সোডিয়াম লবণ উৎপন্ন হবে প্লাস পানি। বুঝছো না? দেখো এক লাইনই শেষ। ঘ নম্বরে কি যৌগটা কি অ্যাসিড হবে? এটা একটা অ্যাসিড না? এটা একটা কি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হওয়ার শর্ত কি? যেখানে COOH মূলক থাকবে। বুঝছো? বিশ্লেষণ করতে পারবে না, এগুলো বাংলায় লিখবা, এখানে তেমন কিছু নেই। পরের কোশ্চেন দেখো তো, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে। গ নাম্বার কোশ্চেনে কি বলতেছে, এই যৌগ থেকে তুমি কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করবা। এই যৌগটা ওরা কি বলে দিচ্ছে বলতো? এই যৌগ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাই না? তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি বলতো? CH3 CH ডাবল বন্ড CH2। এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন না? হ্যাঁ, এটা অ্যালকিন। তো বলতেছে এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করবা। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে আমরা কি জানি যে কার্বন কার্বনে এক বন্ধন থাকে। কার্বন কার্বনে এক বন্ধন কোথায় থাকে? অ্যালকেনে। তার মানে বলতেছে তোমাকে এই অ্যালকিন থেকে কিভাবে তুমি অ্যালকেন তৈরি করবা। অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন করবা বলো তো? দেখছি না আমরা, নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দিবা, তাহলেই অ্যালকেন তৈরি হবে। দেখছো না কত সহজ? তোমরা জৈব যৌগকে অনেক কঠিন মনে করো, আসলে কি খুব কঠিন? কঠিন না। তুমি যদি এভাবে বুঝে বুঝে করো তাহলে যেই কোশ্চিনই আসুক না কেন সেই কোশ্চিনই পারবা। ঠিক আছে? ঘ নম্বর কোশ্চিনে কি বলতেছে দেখো তো, বি যৌগ থেকে জৈব অ্যাসিড তুমি কিভাবে প্রস্তুত করবা। বি যৌগ কি দেখো তো, আগে দেখো তো বি যৌগ কি উৎপন্ন হবে আমাদের। এ কি আমাদের CH3CH ডাবল বন্ড CH2। এর সাথে যখন তুমি পানিকে যুক্ত করবা, কার উপস্থিতিতে? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হয় বলতো? অ্যালকিনকে যদি আমরা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। মনে আছে না? CH3CH2 কি উৎপন্ন হবে আমাদের? অ্যালকোহল উৎপন্ন হবে। কি হয়? যখন আমরা অ্যালকিনকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে সংযোজন ঘটায় তখন কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে বি যৌগ কি আমাদের? অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করতে পারবা না? অবশ্যই পারবা, একটু আগে আমরা করছি। K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ করবা। চলো এবার আমরা আরেকটা সৃজনশীল দেখি। দেখো তো পরের সৃজনশীলটা দেখো তো, এটা কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছে। ক নাম্বার কোশ্চেনে আসছে যে কি হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বন কাকে বলে বলো তো? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন বলে। দেখো তো গ নাম্বার কোশ্চেনে কি বলতেছে, পি এবং কিউ যৌগকে তুমি কিভাবে শনাক্ত করবা। দেখো তো পি যৌগ কি দেওয়া আছে? C2H6। কিউ যৌগ কি দেওয়া আছে? C2H4। তার মানে দেখো তো এটা কি CnH2n+2 না? মানে এটা কি অ্যালকেন এবং এটা কি অ্যালকিন। অ্যালকেন এবং অ্যালকিনকে তুমি কিভাবে শনাক্ত করবা বলো তো? অসম্পৃক্ততার বিক্রিয়ার মাধ্যমে। আমরা দেখলাম না কি করব আমরা? এই অ্যালকেনকে C2H6, তাই না, CH3 অ্যালকেনকে কি করব আমরা? ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া দিব। এই অ্যালকেন কি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করবে? করবে না। নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। তার মানে কি হইলো বলতো? এই অ্যালকেনটা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করতেছে না, তার মানে এটা কি আমাদের সম্পৃক্ত যৌগ। এবার যদি আমরা অ্যালকিনকে বিক্রিয়া দিবা, অ্যালকিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? অ্যালকিন আমাদের ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণকে অধক্ষেপ করবে। তার মানে ব্রোমিন কি আমাদের একটা সম্পৃক্ত যৌগ। বুঝছো না কিভাবে এই যে অ্যালকেন এবং অ্যালকাইনকে তুমি পৃথক করবা? এই অসম্পৃক্ততার পরীক্ষার মাধ্যমে। অসম্পৃক্ততার ব্রোমিনের পরীক্ষায় অ্যালকেন কোনো বিক্রিয়া দিবে না, কিন্তু অ্যালকিন বিক্রিয়া দিবে। খুব সহজ, দেখো এগুলো আমরা করছি। দেখো তো এখন বলতেছে কিউ থেকে তোমার আর তৈরি করতে হবে। কিউ কি বলতো? অ্যালকিন না? আর আমাদের কি দেখো তো একটা জৈব অ্যাসিড CH3COOH
অ্যালকিন থেকে তোমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারবা না? পারবা, একটু আগেই করে আসছি আমরা আর সৃজনশীল প্র্যাকটিস করব না। তোমার এখন কাজ কি, এই লেকচারটা খুব সুন্দর করে খাতায় উঠাবা, উঠায় কি করবে, একটা রিভাইজ করবা, করার পরে তুমি তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে বা গাইড যেইটাই হোক না কেন, সেইটা থেকে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, ইনশাল্লাহ সব কিছুই পারবা, সব কিছুই পারবা, বুঝছো? এবার চলো আমরা কিছু এমসিকিউ দেখবো, কেমন? তো পরের কোশ্চেন দেখো তো কি দেওয়া আছে। C3H6 কে আমরা হাইড্রোজেনের উপস্থিতিতে কি করতেছি, নিকেল প্রভাবকের সহায়তায় আমরা কি উৎপন্ন করতেছি, অ্যালকেন উৎপন্ন করতেছি, তাই না? এখন বলতেছি এই বিক্রিয়ায় কত তাপ প্রয়োজন। দেখো তো কত তাপ প্রয়োজন, আমরা কি পড়ছি, অ্যালকিনকে অ্যালকেন করতে কত তাপ প্রয়োজন হয়, 180 থেকে 200, তাই না? তার মানে অপশন কোনটা হবে বলো তো, ঘ নাম্বারটা, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার দেখো যে C6H6 যৌগটা কি, C6H6 কি আমাদের বলো তো, আমরা কি জানি C6H6 আমাদের কি, বেনজিন। C6H6 কি আমাদের, বেনজিন। দেখো তো বেনজিন কি আমাদের একটা সমতলীয় চাক্রিক যৌগ না? হ্যাঁ, তার মানে এক নাম্বার অপশন আমাদের ঠিক আছে। 2 নম্বর অপশানে কি বলতেছে বলো তো, একান্তর দ্বিবন্ধন আছে। একান্তর দ্বিবন্ধন আছে না, দেখো যে একটার পর একটা দ্বিবন্ধন ফাঁকা, একটা দ্বিবন্ধন একটা ফাঁকা, এইভাবে আছে না বন্ধন, এই ধরনের বন্ধনকে আমরা বলি একান্তর দ্বিবন্ধন। তার মানে একান্তর দ্বিবন্ধন আছে, এইটাও সঠিক। বেনজিন একটা কি যৌগ বলতো, অ্যারোমেটিক যৌগ, আমরা প্রমাণ করছি না? তার মানে কি বলতো, তিনটাই সঠিক। যে নিচের কোন যৌগটি ব্রোমিন পরীক্ষায় কি হয়, দ্রবীভূত হয়? আমরা কি জানি ব্রোমিন পরীক্ষায় দ্রবীভূত হয় কে বলতো, অ্যালকিন এবং অ্যালকাইন। অসম্পৃক্ততার পরীক্ষা কে দেয়, অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে দেখো তো এই চারটা অপশনের মধ্যে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন কে আছে, ঘ নাম্বার অপশনে দেখো আমাদের কি আছে, একটা অ্যালকিন আছে। তার মানে অ্যান্সার কি হবে, ঘ। বুঝছো? তোমরা নিজে নিজে যদি বাসায় এমসিকিউ প্র্যাকটিস করো তাহলেই পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি এতক্ষণ মনোযোগ সহকারে করার জন্য। আর কোন কোন অধ্যায়ের উপর তোমরা এইরকম ওয়ান শট ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের সাড়া পাইলে দেন আমি সেই অধ্যায়ের ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। সালামু আলাইকুম।